এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপকি আদালতে আজ আমাদের অতিথি এক এমন ক্রিকেটার যাকে আপনারা অনেক খ্যাতি দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সম্মান দিয়েছেন, যিনি টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন বানাতে বারবার অনেক বড় ভূমিকা নিয়েছেন। প্লিজ ওয়েলকাম ক্রিকেটের সুপারস্টার মোহাম্মদ শামি। আর আপকি আদালতে আজ আমাদের জাজও খুব স্পেশাল। ওনাকে আপনারা টিভিতে ইন্টারন্যাশনাল আম্পায়ার হিসেবে দেখেছেন। আইপিএলে সব থেকে বেশি ম্যাচে আম্পায়ারিং করার রেকর্ড ওর দখলে। প্লিজ ওয়েলকাম আম্পায়ার অনিল চৌধুরী। মোকদ্দমা শুরু করা হোক, লেটস প্লে। তো আসুন শুরু করা যাক আপকি আদালতে আজকের মোকদ্দমা। প্রথম অভিযোগ মোহাম্মদ শামির বিরুদ্ধে। আপকি আদালতে স্টার ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি নিজের জগতেই থাকেন। মোহাম্মদ শামি, আপনি একটা গ্রাম্য অঞ্চলের ফার্ম হাউসে এক আলাদা জগৎ ক্রিয়েট করে নিয়েছেন। পিচও আপনার, প্লেয়ারও আপনার। मैं और मेरी तन्हाई কখনো ব্যাটিং করে, কখনো বোলিং করে। আমি এমন জায়গায় জন্ম নিয়েছি যে আমি সেখান থেকে সুযোগ পেয়েছি, যে মাটিতে আমি জন্ম নিয়েছি, যেখান থেকে নাম করার সুযোগ পেয়েছি, বিখ্যাতও হতে পেরেছি যেখান থেকে। একা তো কি হয়েছে, ফ্যামিলি চাই, আর কি চাই। বাইরের জাঁকজমকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নিজের প্র্যাকটিস করি, নিজের খাওয়া দাওয়া, ওখানেই থাকা, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খুব ভালো লাগে। ব্যাস, আর কি ফিটনেসের চাই? একটা আলাদা ধারণা আপনি ক্রিয়েট করেছেন। খালি পায়ে মাটিতে দৌড়ন, বলেন ঘোড়ার মতো দৌড়তে হবে আমাকে। দেখুন, পরিশ্রমের তো কাজ আসলে করতেই হবে, ঠিক আছে তো? কারণ ওখানে ফ্যাসিলিটির সেই স্ট্যান্ডার্ড নেই। তো আপনি মানে বলতে পারেন যে যা কিছু আছে তার থেকেই আপনাকে ক্রিয়েট করতে হবে। তো দেশি ট্রেনিং আমার মনে হয় না যে এখনো ফেল করেছে বা কালচার চলে গেছে আর কি। এটা তো চলছে। যদি রেকর্ড দেখেন, আমার তো মনে হয় যে গ্রামের মানুষেরা অনেক বেশি সাকসেসফুল এখনো পর্যন্ত কম্পেয়ার টু সিটিজ, কারণ খুব সফট হয় সিটির লোকেরা। এখন আমি তো মিক্স অ্যান্ড ম্যাচ করেছি দুটোরই। হ্যাঁ, জিমের সেটআপ যা আমার ক্রিকেটে চাই, সেখানে জিম সেট করেছি। কিন্তু আউটডোরের জন্য আমার যে ক্ষেত আছে, যে আপনি ভিডিওতে দেখেছেন বা যেখান থেকে আপনি দেখেছেন আর কি, মানে তা একটা আলাদাই পাওয়ার জেনারেট করে আর কি। যত অন্য ক্রিকেট স্টার আছে, কেউ লন্ডনে বাড়ি বানিয়েছে, কেউ দুবাইয়ে বাড়ি বানিয়েছে, কেউ মুম্বাইয়ে। আর শামি এই আমরোহার গ্রামই পেল বাড়ি বানানোর জন্যে। আমি গরিব মানুষ তো, অত টাকা নেই। মানে যেটুকু পেয়েছি তাতেই আমি খুশি। আর সবচেয়ে বড় কথা, যেখানে জন্ম নিয়েছি, যেখানে আমি নিজের শৈশব কাটিয়েছি আর কি, যেখান থেকে বেরিয়ে আমি বড় হয়েছি, যেখান থেকে এত নাম করেছি, কেন ছাড়বো সেই জায়গা? আচ্ছা, যেভাবে ক্রিকেটে প্র্যাকটিস করতেন, আমি শুনেছি যে এমন হতো পিচের পেছনে, উইকেটের পেছনে একটা খাটিয়া দাঁড় করিয়ে দেওয়া হতো যাতে বল খেতে না চলে যায়। এটা আগে এরকম ছিল, কারণ আমার ঠাকুরদার যে আমবাগান ছিল তার পাশেই আর কি, ভাইয়েরা মিলে আমরা যখন খেলতাম তখন পিচ বানিয়েছিলাম সব। মানে ওটা কংক্রিটও ছিল, যেটা আমরা খুব পরিশ্রম করে বানিয়েছিলাম, হাফ কংক্রিটের ছিল আর কি। তাই প্লাস্টিকের বল বা টেনিস বল তার উপর খুব জোরে যেত। আর সবচেয়ে বড় অসুবিধা এটা ছিল যে একটু ডিস্টেন্সে কাঁটা গাছের ঝোপ ছিল, ঠিক আছে, ওই নাগফণি, তাই সেটা আটকানোর জন্য ওখানে খাটিয়া লাগানো হতো। তো সেই সময়
যখন ছোট ছিলাম চলে যেত এসব, কিন্তু যখন আমরা বড় হলাম, আমাদের স্পিড বেড়ে গেল, তখন কিন্তু নেটের সাহায্য নিতেই হলো। আপনারা 3 ভাই আর 3 ভাইই ফাস্ট বোলার হতে চাইতেন? কারণ বাবা ছিলেন না, বাবা ফাস্ট বোলার ছিলেন যে, তো আমাদের ব্লাডেই ছিল যে যেই বল ধরবে সেই বল ধরে আরো জোরে ছুঁড়তে চাইবে, কারণ আপনি যেটা দেখেন সেটাই করেন সবসময়, মানে এটাই তো আপনার অভ্যেস না। আপনার ভাই বলছিলেন যে ও একটা ম্যাচে আপনাকে নিয়ে গিয়েছিলেন কারণ একজন প্লেয়ার কম পড়েছিল আর অল্প বয়সী ছিলেন, বাবা বারণও করেছিল ভাইকে নিয়ে যেও না এরকম ম্যাচে। আর এটাও বলেছিলেন যে কমসে কম ব্যাটিং করিও না, আর করালেও ওপেনিং করিও না। কিন্তু শাম্মী ওপেনিংও করে, ব্যাটিংও করে আর খুব ছক্কা মারে। ভয় তো খুবই ছিল, কিন্তু কখনো খেলিনি ডিউস বলে, মানে সিজন বলে আর কি। কখনো আমি প্র্যাকটিসও করিনি আর কি, টেনিস বলে খেলতাম, তো ওরা দেখে থাকবে, মারতে পারে তাই নিয়ে চলো, নিয়ে যায় আমাকে উঠিয়ে আর কি। কিন্তু প্রথমে তো কনফিডেন্স দিয়েছিল যে হ্যাঁ, আমি জানতাম যে আমাকে নিয়ে যাচ্ছে, ফিল্ডিং করতে হবে, আর হয়তো একটু বল টল দেবে করতে। তা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে এসে বলে ব্যাট করো, ওখানে নিয়ে গেছে, দাঁড় করিয়ে দিল, তারপর কিছু করার নেই, বাবার সঙ্গে তর্ক হয়েছে। একটু অ্যাডভাইস একটা ভালো দিয়েছিল উনি, নিজে লাইন ছেড়ে দিও বলের, বডিতে লাগতে দিও না। প্রথম বল মারি, তারপর মারতেই থাকি, বুঝতে পারি যে ১১-১২ ওভারে ১০০ রান করে এসেছিলাম। অত বুঝিনি যদিও তখন। আর তারপর আবার সুযোগ পেতে থাকেন ম্যাচ খেলার জন্যে। তারপর আমার ডিমান্ড হয়ে গেছিল না, কারণ আমি প্রথমবার যদি আপনি অমন খেলেন তো ডিমান্ড তো শুরু হয়েই যাবে। সে বলে না পেছনে নয়, এগিয়ে গিয়ে খেলতে পারা ব্যাটসম্যানে। কিন্তু যেটা আমি স্টার্ট করেছিলাম, লোকাল যারা আমাকে জানে যে আমি প্রথমে ব্যাটিংই করতাম, বোলিং তো আমি অনেক পরে শুরু করেছি। কিন্তু হ্যাঁ, যখন বোলিং শুরু করি প্রথম দিন থেকেই জোরে করি আর কি। তো ট্রাই সেটাই ছিল যে ফার্স্ট বোলিং, এবং সেটাই করতে হবে। এখনও আপনার ব্যাটিং দেখেছি, দুবার তো আপনি 50 করেই ফেলেছেন। আর রিসেন্টলি একটা ম্যাচে তো আপনি আর বুমরা খেলেই যাচ্ছিলেন, আউট হচ্ছিলেন না। খুব কম সুযোগ আসে এরকম, কারণ যখন আমাদের চান্স আসে তখন হয় মাথার উপর দিয়ে জল গড়িয়ে যায়, না হলে প্রয়োজন থাকে না আর কি। ওখানে হ্যাঁ, রান করার কিন্তু দুটো 50, তাও মানে ইংল্যান্ডে, আর এটা তো সবার স্বপ্ন থাকে যে ইংল্যান্ডে 50 বানাবে আর কি। শাম্মী, আপনি আমরোহায় থাকেন, মুরাদাবাদে থাকেন, এটা হলো সেই এলাকা যেটা হলো উত্তরপ্রদেশে। কিন্তু উত্তরপ্রদেশের টিমে কখন আপনি চান্স পাননি? স্যার, এটা একটা লম্বা গল্প। চেষ্টা করেছিলাম, কিন্তু হয়তো ওদের আমার স্কিল পছন্দ হয়নি। তো ভেবেছিলাম যে অন্য কোথাও যাই। তো কলকাতায় গেছিলাম। ওখানে লিগ সিস্টেম ছিল। সেখানে অনেক লিগ খেলার সুযোগ পাওয়া যায় পারফরম্যান্স করার জন্য। তো আপনি সময় পান কিছুটা। তো ২-৩ বছর পরে যখন ওখানে পারফর্ম করি, মানে ৯-১০ টা ম্যাচে ৪ টে উইকেট এরকম কিছু করি, তখন ওরা ক্যাম্পে নেয়। আর ওই রোলটাও ভালো যে ৪-৫ বছর ক্লাবে খেলো, তারপরে যখন লোকালের মতন আচরণ করবেন, তখন তো ওরা মানে ক্যাম্পে আসে আর কি। ক্যাম্পে পারফর্ম করলে টিমে নেবে। এটা সিস্টেমের মতোই আর কি। কলকাতায় মুভ হয়ে যাই, তো তারপর সেখান থেকেই সবকিছু শুরু। কলকাতায় আপনাকে সৌরভ গাঙ্গুলি দেখে ফেলেন বোলিং করতে। না, ১ম যখন আমি যাই আমার পরিচিত কেউ ছিলই না কলকাতাতেও আর কি। আমার তো এটাও জানা ছিল না যে বাইরে আমরা যে চানা খাই এখানে সেটাকে ঘুগনি বলা হয়। আর ওটা সামনে দিয়েছিল, আমি অপেক্ষা করছিলাম যে এর সাথে আমরা ভাত খাই বা রুটি খাই। তো টোস্ট রাখা ছিল। তা তা আমার পাশের জন বলে, "ভাই খাচ্ছ না কেন তুমি?" বললাম, "খাবো কি দিয়ে? কিছুই নেই এখানে। রুটি আসতে দাও, ভাত আসতে দাও।" তখন ও বলে যে, "না, না এটাই আছে, এটাই খেতে হবে।" তো শুধু চানাই খেয়ে নিলাম আর কি। আর কোথায় থাকতেন ওখানে? ১ম ১৫-২০ দিন তো আমার খুব ডিফিকাল্টিজ হয়েছিল আর কি। কারণ একটা সিসিএফসি বলে ক্লাব ছিল, সেখানে যে রাতের পার্টি-টার্টি চলত আর কি। তো ওখানে সেরকম একটা হল ছিল। সেখানে সোফা রাখা ছিল, তো সেখানেই শুয়ে পড়তাম। ১ম ১০-১২ দিন তো এভাবেই মানে আমরা স্পেন্ড করি আর কি ৩-৪ জন ছেলে মিলে। কিন্তু তারপরে ওরা বলে যে, "হ্যাঁ, আমরা কিছু করছি থাকার আর কি।" কিন্তু তাও বিশেষ কিছু হয়নি। কিন্তু একটা রুম পেয়ে যাই। তো আমরা ৩-৪ জন ছেলে ১ম ২-৩ বছর এভাবেই চলে। তারপর একটা বড় ক্লাবে সাইন করার সুযোগ পাই। যখন ২ বছর পারফর্ম করি, ওরা ওদের মেসেই থাকতে দেয় আমাকে। বলি যে, "ঠিক আছে, আমি এখানেই করে নেব সবকিছু।" বাট মানে মনে এটা ছিল যখন এতদূর এসেছি, তো খেলতে হবেই। কখনো ঘরে কাপড় ধুইনি, ইভেন পানিও আমি মায়ের কাছেই চাইতাম যে, "আম্মা পানি দিয়ে দাও।" কিন্তু ওখানে গিয়ে নিজের কাপড় ধোয়া,
পরের দিন ম্যাচ খেলা, এসে আবার ওয়াশ করা কাপড়গুলো, তারপর খাবারের ব্যবস্থা করা, খুব ডিফিকাল্টিস ছিল আর কি। প্রথম ৪-৫ বছর তো খুব অসুবিধে হয়। তারপর ইউজড টু হয়ে গিয়েছিলাম ধীরে, ধীরে। কিন্তু তারপর উন্নতিই হতে থাকে আর কি। টাকা পাওয়া কবে শুরু হয়? টাকা পাওয়া ১ম বছর তো ওরা মানাই করে দিয়েছিল। আমার চেহারাই নয় টাকা পাওয়ার মতো। গ্রাম থেকে গেছি, চান্স পাওয়ার সুযোগ খুঁজতাম। যদি পাই তো একটা চান্স দিন আমাকে খেলার, তো দেয়নি আর কি। পরের বছর আমি অন্য ক্লাবে জয়েন করি। তো ১ম এ তো উনি ঝামেলা করেন যে ভাই এটা ওটা, উনি সিমেন্টে নিয়ে যান আর কি আমাকে দিয়ে বল করানোর জন্য। সিমেন্টের তো বল, ব্যাট নিচে আসে না, বল বেরিয়ে যায়। তো বলে, "হ্যাঁ, খেলাবো তোমায়।" বলি, "স্যার টাকা?" তো বলেন, "টাকা পাবে না তুমি।" তো বলি, "তাহলে কি হবে?" তো বলেন, "আগে দেখব তোমাকে। যদি তুমি পারফর্ম করো, ভালো পারফর্ম করো আর কি, ভেবে দেখব। তখন করা যাবে কিছু।" ১১টা ম্যাচ খেলি, ৪৪ উইকেট নিই, বোধহয় ৩০০ র কাছাকাছি রানও করি। তো বোধহয় ওনার একটু দয়া হয়। ২০,০০০ পাই আর কি প্রথম মাইনে, একেবারে প্রথম। কিন্তু আমার এত প্রেশার কখনো জীবনে আসেনি, যতটা স্যালারির জন্য প্রেশার এসেছিল আর কি লাইফে। রাতে ট্রেনে আসতাম ফেরত আর কি, দুন এক্সপ্রেসে আসতাম। রাতে যখন আসছিলাম তো মনে হলো পকেটমারি না হয়ে যায়। প্রথমবার ২০,০০০ পেয়েছিলাম আমি, গোটা রাস্তাটাই আমি জেগেছিলাম আর কি। পকেটমারি যেন না হয়ে যায়। আর বাইরের পকেটে না, ভেতরের পকেটে রেখেছিলাম আমি। বাইরে কিছু রাখিনি। তো এইভাবে সামলে এখানে এসে আমার মায়ের হাতে দিয়ে দিই সব টাকা। উনি ৳১ ও নেননি কিন্তু। বলে, "নিজের জিনিস কিনে নাও। তোমার ভালো হবে।" যদি আপনার ক্যারিয়ার দেখি, তো যেমনটা প্রথমবার আপনার ভাই নিয়ে গিয়েছিলেন, কারণ একজন প্লেয়ার কম ছিল। তো যতগুলো চান্স, যদি রঞ্জি দেখি, প্রথম চান্স পেয়েছিলেন, একজন প্লেয়ার ইনজিওর্ড ছিল, ড্রপ আউট হয়ে গেছিল, তাই চান্স পান। হ্যাঁ, কারণ ভাইরাল চলছিল সেই টাইমে। তো ইডেনে আমাদের ম্যাচ ছিল। ৭ জন প্লেয়ারের জ্বর ছিল তখন। আমারও জ্বর বাড়ছিল, কারণ ডেঙ্গুর টাইম চলছিল সেই সময় আর কি। কলকাতায় এই সাইজের মশাও খুব ছিল সেই সময়ে। আমারও ডেঙ্গু হয়েছিল। বাট সাহস করে আমরা খেলি, কারণ ৪ জন প্লেয়ারই এমন ছিল যারা ফ্রেশ। বাকি সবাই ভেতরে বাইরে যাওয়া আসা করছিল ওষুধ নেওয়ার জন্য আর কি। তো খুব অসুবিধার মধ্যে প্রথম ম্যাচ খেলি, আর ৩ উইকেট বোধহয় পাই ওই ম্যাচে। আর ওই সিজনে বোধহয় ৪টে ম্যাচ খেলতে পাই, তারপর সোজা আইসিইউতে ভর্তি। আর সুযোগ পেয়েই আপনি ৯ উইকেট নিয়ে নিজের রেকর্ড বানিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, টেস্ট ম্যাচ ডেবিউর কথা সেটা। সবথেকে বড় কথা এটা যে আপনি সেই গ্রাউন্ডে খেলছেন, আপনার নিজের জায়গা, আপনার কন্ডিশন জানা, আপনি বেটার ইউজ করতে পারবেন। আর দ্বিতীয় কথা, যা আমি প্রিপারেশন নিয়ে যাই সেসব তো আমি ভুলেই গিয়েছিলাম। সচিন পাজি কাঁধে হাত রাখতেই আমি সব ভুলে যাই। কারণ অতদিন আমি টিভিতেই দেখেছি ওনাকে। এখন সামনাসামনি এসে মানে কি ভাবছো বলে এভাবে হাত রাখেন, তো বলি, "দাদা আমি সবকিছু ভুলে গেছি।" বললেন, "যা করে এসেছো সেটাই করে দাও।" আমরা মানে যেমন প্রথম থেকেই স্টার্ট করতাম যে একটা ভালো জায়গায় বল রাখার ব্যাপারটা। তো একটা ভালো এরিয়ায় বল ফেলতাম, আর সেটাই ফেলার চেষ্টা করি। আর রিভার্স পাওয়ার পরে তো আর কথাই নেই, শেষ। আমার মনে আছে সচিন তেন্ডুলকর বলেছিলেন যে, "শামি, তোমারও টাইম আসবে।" আপনি তো কাছ থেকে দেখে থাকবেন সচিন তেন্ডুলকরকে। এমন কি কোয়ালিটি আছে ওর মধ্যে যে রান করেই যাচ্ছেন, রান করার মেশিন হয়ে গেছেন? সচিন পাজির মধ্যে যে রানের খিদে, সেটা তো আপনারা দেখেই থাকবেন। দাদা একেবারে গ্রেট। সত্যি, দেয়ার ইজ নো ডাউট। ২০১৯-এও কিন্তু আপনি সুযোগ পান, যখন ভুবনেশ্বর কুমার ইনজিওর্ড হন। এমন আমার জীবনে কিন্তু অনেক ধাক্কা এসেছে। এমনই হয়েছিল। ২০১৯ ওয়ার্ল্ড কাপের কথা, ইংল্যান্ডে আমরা খেলছিলাম। আর সে বছর আমি সুযোগ তখন পাই যখন চোট লাগে। কিন্তু যদি ওই বছর আপনি দেখেন তো ২০১৯-এ হাইয়েস্ট উইকেট টেকার ছিলাম ওয়ার্ল্ডে। তখন আমি লাইনে ছিলাম যে আমি সুযোগ কবে পাবো। কারণ সবচেয়ে বেশি উইকেট আমিই নিই। কিন্তু একটা কথা মেনে চলি যে আপনি আল্লাহর উপর, নিজের ভগবানের উপর ভরসা রাখুন, পরিশ্রম করতে থাকুন। যেদিন আপনি সুযোগ পাবেন অবশ্যই তার রেজাল্ট আসবেই। আপনি শুধু সবসময় লেগে থাকুন, ব্যাস। তাই আর ২০২২-এ মনে আছে যখন
বুমরা ইনজিওর্ড হন তখন আপনি সুযোগ পান, আর তারপর আপনি 153 স্পিডে বল করেছিলেন। স্যার ওটা তো পাওয়ার জেনারেট করার বিষয়, কিন্তু যত আইসিসি ইভেন্ট আছে আমি সবেতেই ওয়েট করতাম আর কি, যে আমার সুযোগ কবে আসবে। কিন্তু যখন সুযোগ আসে তো ঈশ্বরের অশেষ দয়া, যিনি দু হাত খুলে আমাকে দিয়ে দিয়েছেন। ওপরওয়ালা একটু দেরি করে 2023-এও সবুরে নেওয়া ফলে হার্দিক পান্ডিয়া ইনজিওর্ড না হলে আপনি তো সুযোগই পেতেন না, আর সুযোগ পেয়ে আপনি তো ফাটিয়ে দিয়েছিলেন। সেটাই আমি বলছি। ইভেন হতে পারে যে এতে কিছু ভালোই হয়েছে আমার জন্য, কারণ যখন পুনেতে ম্যাচ চলছিল, বোধহয় পুনেতেই ম্যাচ ছিল, হার্দিক খেলছিল না, আমি খেলছিলাম সেই ম্যাচে, কিন্তু সকালে ও আসে, ও বলে যে আমি ভালো ফিল করছি শামি ভাই, সরি ইয়ার, আমি খেলতে চাই। তো যদি তুমি খেলতে চাও তো খেলো, কথাটা কোচকে বলো, ক্যাপ্টেনকে বলো, আমাকে বলে কি লাভ, আমার কোনো আপত্তি নেই। তো বলে থ্যাংক ইউ, ও গিয়ে কোচের সঙ্গে কথা বলে, কোচ বলেন ওকে ঠিক আছে। জানি না বোধহয় ওরই চোট লাগার ছিল, আমি খেলিনি, ওর চোট লাগলো, তারপর থেকে আমি রেগুলার খেলছি, আর রেজাল্ট আপনাদের সবার সামনে। একটা সুযোগ এমন ছিল যাতে মানুষের খুব খারাপ লাগে, মানুষ খুব নিরাশ হয়, যেটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল, অনেক রান দিয়ে দিয়েছিলেন। সব দিন তো আমার নিজের হতে পারে না, চেষ্টা অবশ্যই করতে পারি, আর সবসময় ভাবি যে আমি নিজের বেস্টটা দেব, নিজের 100% দেব, মোর দেন 100% দেব সেখানে, আর নিজের কান্ট্রির জন্য যত কন্ট্রিবিউট করতে পারবো করব, সেই চেষ্টাই থাকে। কত লম্বা জার্নি করে আপনি এই অবধি পৌঁছেছেন, এখন তার ধারণা এখানে যারা বসে আছেন তারা বুঝতে পেরেছেন। জনতাকে জিজ্ঞেস করব যদি কেউ প্রশ্ন করতে চান স্বামীর জীবন সম্পর্কে। আমার আপনাকে এটা প্রশ্ন স্যার, যে রোজার সময় আপনার ম্যাচের সময় ভিডিও ভাইরাল হয়েছিল যে জুস খাচ্ছেন আপনি, আর তার ফলে আপনাকে ট্রোলও করা হয়েছিল, তো এই সিচুয়েশনগুলো আপনি কি করে হ্যান্ডেল করেন? আমার ধর্মে, আমাদের যে মুসলিম সমাজে অনেক ছাড় আমি পেয়েছি, যদি আমি সেই রোজা পরে রাখতে পারি বা পরে কমপ্লিট করতে পারি, তো আমি অবশ্যই সেটা করব, যেটা বেশি লোকের জন্য, মানে বেশি ভালো যা হবে, যেমন আমাদের দেশের জন্য। আমার কাছে সবার প্রথমে আমার দেশ, আমার ধর্মে সবসময় বলা হয়েছে যে যদি এমন সিচুয়েশন আসে যে আপনি ট্রাভেল করছেন আর আপনি বাইরে আছেন, কিছু সিচুয়েশন এমন যে আপনার 100% চাইছে, তাহলে আপনি করতে পারেন। রোজা আমি পরেও রাখতে পারি, সেটা আমি কমপ্লিট করতে পারি, আর এটা আমাদের মুসলিম সমাজে প্রায়ই হয়। আপনার রোজা যদি অসুখের কারণে অসুবিধে হয়, তো আপনি সেটা পরেও কমপ্লিট করে নিতে পারেন, সেই অপশন আছে আর কি। এখন রিল ভাইরাল করে দেওয়া, কোনো ভিডিও ভাইরাল করে দেওয়া, তাতে আমার কিছু তফাৎ পড়ে না আর কি, পড়বে না, কারণ আমি দেশের জন্য সবার আগে কান্ট্রি দেখব, তারপর নিজেকে। আর যেহেতু 50 ওভারের ম্যাচ হয়, এমন তো নয় যে 2-4 মিনিটের ব্যাপার যে আপনি রেস্ট করে নেবেন। তো রুলস রেগুলেশনস এত থাকে যে আপনি বাইরে যেতে পারেন না। তো সেই সিচুয়েশনে দেখে আমাকে কান্ট্রি প্রথম প্রেফারেন্সে রাখতেই হয়, কান্ট্রিকে। আর কান্ট্রির জন্য আমি রোজা ছেড়েছি, আর তারপরে তার জন্য পেনাল্টি থাকলে আমি সেটা পুরো করব। সেটা আমি জানি আর কি, আমার ফ্যামিলি জানে, আমার হৃদয় জানে, আর উনি জানেন। আমি কাউকে জাস্টিফাই করতে যাব না। স্বামী, আমার মনে আছে বরেলিতে এক মৌলানা ফতোয়া জারি করেছিল যে খুব পাপ করেছে স্বামী। যে সেটারই এক্সপ্লেনেশন দিচ্ছি আমি, যে যদি আপনি ওই চেয়ারে বসার পরে আপনি এই স্টেটমেন্ট যদি দেন, তাহলে আমার এমন মনে হয় যে আপনি বোধহয় খ্যাতি আর নামের জন্যই করছেন এসব। এতে আমার কিছু যায় আসে না, আপনি যেই হন না কেন। আর বেশি করে যেটা আপনার সম্বন্ধে বলা হয় পাকিস্তানিদের পক্ষ থেকে, যখন ওরা ওটা অ্যানালাইজ করে পাকিস্তানিরা, ওরা তো শাম্মি কাবাব বানানো শুরু করে দেয় ওখানে। আমি ইংল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিই, তো ওখানে কাবাব ব্যান হয়ে যায়। কিছু লোক আমাকে শামে কাবাব খাবার মনে করে। এই আজকালকার সোশ্যাল মিডিয়া এমন যে আপনি আইডিয়া করতে পারবেন না যে এদিকে লোক বলছে না ওদিকের লোক বলছে। তো আমার মনে হয় যে যদি এমন কোনো সিচুয়েশন আসে, তো ইগনোর করা সবচেয়ে ভালো, আপনি লিভ করে দিন এটা। যখন পাকিস্তানি টিমের উইকেট নেন, তখন বলা হয়েছিল যে শামি যে বলে বোলিং করে তাতে চিপ লাগিয়ে দেওয়া হয়।
আম্পায়ার সাহেবও বসে আছেন এখানে। এনারাই নিয়ে আসেন বল, কিন্তু বল সিলেক্ট করে থাকেন। মানুষ অ্যাকচুয়ালি জানে না। আর আমার মনে হয় এসব জেলেসির ব্যাপার আছে, আর কিচ্ছু নয়। কারণ যখন আমরা পারফর্ম করি, যখন আমরা বেটার করি, তখন সামনের দল ঈর্ষায় জ্বলতে থাকে। আমার তো মনে হয় না যে কোনো সেন্সের ব্যাপার এটা, বা অন্য কেউ। মানে একটা ভালো প্ল্যাটফর্মে আপনি পারফর্ম করেছেন, আপনি ভালো লেভেলে খেলেছেন, ভালো ন্যাশনাল খেলেছেন। এখন ন্যাশনাল টেলিভিশনে যদি এমন কথা বলেন, তো আমার মনে হয় পাবলিকের এরপর ওর কথাও শোনা উচিত নয়। আপনি ওদের সামনে খেললে পাকিস্তানি প্লেয়ারদের এত জ্বলন হয় কেন? জলে ওরা কারণ ঝালটা বেশি বলে। বাট আপনার ভেতরে মানবতা আছে, যদি আপনি ভালো মানুষ হতে চান, যদি, তাহলে অন্যের সাকসেসও এনজয় করুন। সেটাই সবচেয়ে বড় জিনিস। ওদের যে পুরনো প্লেয়াররা আছে তাদের মধ্যে কেউ এটা বলেছে যে ইন্ডিয়ান টিম যে বল ইউজ করে সেটা একরকম, আর পাকিস্তানিরা যেটা পায় সেটা অন্যরকম। স্যার, বল কখনো আলাদা হয় না, এক বক্সে থাকে, আম্পায়ার নিয়ে আসেন। যখন টস হয়, তারপরে যে টিম আগে বোলিং করে তার জন্য একটা বক্স আসে, ও চুজ করে। আর যারা সেকেন্ড বোলিং করে তাদের জন্য বল চুজ করা হয়। তো এছাড়া কিছুই নয়। আরও বল চুজ করার ব্যাপারে আম্পায়ারকে দিয়ে দেওয়া হয় ব্যাপারটা। টেস্ট ম্যাচ হলে দুটো বল দিয়ে দেওয়া হয়। তারপরে আমাদের, মানে আম্পায়ার আর বলের কোনো সম্পর্ক থাকে না, গ্রাউন্ডে দেখা হয় আমাদের। আমরা শুধু এইটুকু দেখতে পাই যে বক্স থেকে বের করে আমাদের হাতে, মানে কোনটার শেপ ভালো লাগ বা আমার কোন বলটা ভালো ফিল হচ্ছে, সেটা সিলেক্ট করার জন্য শুধু ওই বলের বক্স আসে, আর কিচ্ছু থাকে না। এ তো সব আজে বাজে কথা আর কি। মানে বলা হয় ডিভাইস লাগানো হয়, নিজেরা পারফর্ম না করতে পারলে সব ঘেঁটে হয়ে যায় আর কি। যখন অন্যরা পারফর্ম করে তখন ওই জ্বলন হয়। এটা হওয়া উচিত নয়, এনজয় করা উচিত। ক্রিকেটকে ক্রিকেটের মতো করে দেখো। এখন ওরা তো বলে যে শামি যে বোলিংটা করে, ইনসুইং আউটসুইং করে, সেটা গড গিফটেড। ঠিক আছে, আমার গড গিফট তো আপনার কি ছিল সেটাও তো দেখে নাও না। সেই টাইমে অত ক্যামেরা থাকতো না। বাট মানে অতটা স্কিল তো বানিয়েছি না, আমি বানাইনি তো। অন্তত আমার গড় তো দিয়েছে না, আমি তারপরে পরিশ্রম করেছি, সেটাকে আরো পিওর করেছি সেটাকে। ওটা এসে দেখো না আমি কতটা পরিশ্রম করেছি। কোনো কিছুর পেছনে যখন এমন কোনো কিছু কিন্তু পাওয়া যায় না, তখন লাখো বল করতে হয় একটা বলকে পারফেক্ট করার জন্য। তো ওই যে পরিশ্রম করছি, আপনি তাকে এমনি হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন, এমনি মাটিতে মিশিয়ে দিচ্ছেন, সেটা হয় না। আমি সবসময় বলি, কেউ যদি নিজের পরিশ্রম করে যায়, তবে তাকে আশ্বাস দেওয়া উচিত আপনাদের, তার পেছনে লাগা উচিত নয়। যদি কারো স্কিল পছন্দ হয়, তাহলে তার প্রশংসাও করে দাও, কিছু ঘর থেকে তো যাচ্ছে না। তো এরকম হয় আসলে। আসলে মানুষের মেন্টালিটি থাকে আর কি, যে আপনি কেমন ভাববেন অন্যের সম্পর্কে। আর ওই দিনটাও মনে আছে যখন পাকিস্তানের বিরুদ্ধে আপনি খেলে আসেন, তো আপনার গ্রামে প্রায় 50,000 লোক জড়ো হয়ে গেছিল। স্যার, ওটা ডেবিউর পরে ছিল। ওটা আমিও এক্সপেক্ট করিনি আর কি, যে এত মানুষ আসবেন। কারণ গ্রামে কখনো এত মানুষ দেখিইনি। দিল্লিতে ম্যাচ ছিল, আর সিরিজের শেষ ম্যাচ ছিল। আমরা 168 সামথিং আউট হয়ে যাই তাতে, আর আমরা সেই ম্যাচ জিতে যাই। এখন আমি ওখান থেকে বের হই, ভাই নিতে এসেছিল, বাবা ফোন করে, "কি প্ল্যান?" বলল যে, "তুমি বাড়ি চলে এসো, কিছু লোক এসেছে।" আমি বললাম, "ঠিক আছে, বাড়ি আসছি।" তো আমরা যখন অর্ধেক রাস্তা পৌঁছই, তো বলে যে কিছু বেশি লোক চলে এসেছে, ১০০-২০০ জন হবে, ওরা কেক কাটতে চায় আর কি। তো বললাম, "ঠিক আছে, কেটে দেবো, কোনো ব্যাপার নয়।" যখন আমরা আমাদের লোকাল ডিস্ট্রিক্টের এন্ট্রান্সে পৌঁছই, তখন ওখানে ৫০টা গাড়ি দাঁড়িয়ে ছিল। বলে যে, "নিতে এসেছি।" তা আপনারা নিতে এসেছেন এতজন, তাহলে মানে ওখানে কতজন হবে? বলে, "ওখানের কথা বলো না, তুমি গিয়ে দেখবে।" ৩-৪ কিলোমিটার অবধি রাস্তা বন্ধ ছিল, শুধু মাথার সারি। আমি ভাইকে বলি যে, "গাড়ি ঘোরাও এখান থেকে।" কারণ আমাদের সাথেও কেউ ছিল না, ৪ জন বন্ধু ব্যাস, আর তো কেউ ছিল না। তো আর কেউ ছিল, বাবাকে ফোন করি, "বাবা কি করব?" "এবার কি?" বলেন, "কিছু না, আসতেই হবে।" সেই সেই টাইমে আমার আর তো কোনো রাস্তাও ছিল না গাড়ি থেকে বেরিয়ে, মানে বেরিয়ে যাওয়ার উপায় নেই। তো সামনে থেকে আর কি বনেটে চড়ে আমি ওপরে গিয়ে বসি আর কি। ওপরে বসার পর, কারণ ভেতরে বসে লোকেদের মানে হাইও বলতে পারব না, না? বাট
সত্যি খুব সম্মান পাই। কান্ট্রি খেলার পর লোকে ভালোবাসা দেয়, প্রাউড ফিল হয় খুব। আর বাড়ি পৌঁছতে, পৌঁছতে ৫ ঘন্টা লেগে যায়। ৬ কিলোমিটার ক্রস করতে আরকি। আরও একটা প্রশ্ন নিয়ে নেব। আমার আপনার কাছে এটাই প্রশ্ন যে অস্ট্রেলিয়ার কাছে ২০২৩-এর ফাইনাল আমরা যখন হেরে গেলাম, সেই সময় ড্রেসিং রুমে সবাই খুব দুঃখী ছিল। সেই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন। তিনি গোটা টিমকে উজ্জীবিত করেছিলেন। আর সেই ভিজুয়াল গোটা দেশ দেখেছে। সেই মুহূর্তটিকে আপনি কিভাবে মনে রেখেছেন? এমন পারফরম্যান্সের পর যখন আপনি ননস্টপ যাচ্ছেন, কোনো ম্যাচ হারেননি, সাডেনলি সেই ম্যাচটা হেরে যান, যাতে আপনার টাইটেল পাওয়ার কথা, তো হয়, হার্ট তো করেই ব্যাপারটা। এত পরিশ্রমের পর মানে তো খুবই ডিফিকাল্ট হয় সে সময় সামলানো। কারণ মানে মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না ব্যাপারটা। কোথায়, কোথায় ভুল হয়েছে, কোথায় ভালো করতে পারতাম, এসব কিছুই মনে পড়তে থাকে মানে গেমের পর। কারণ মানে আমাদের কাছে খুবই গোল্ডেন চান্স ছিল জেতার কিন্তু। আর এই সময় আমরা খুব লো ছিলাম। পার্সোনালি বলব যে আমার মনে হচ্ছিল সেই মানে একটা হয় না যে ট্রফিটা পেতে, পেতেও হাত থেকে ফসকে বেরিয়ে গেল। বা ঠিক এমন পারফরম্যান্সের পর এতটা পেন সহ্য করার পর, এত সব পরিশ্রম করার পরেও যদি না পাই, তাহলে প্রচণ্ড দুঃখ হয়। কিন্তু এমন সময় প্রধানমন্ত্রীজি আসেন। প্রথমে তো আমি ভেতরে বসেছিলাম আরকি। আমি জানতাম না উনি আসবেন। কেউ জানত না আরকি। ভেতরে বসেছিলাম, জুতো চেঞ্জ করছি। সেটাও এত স্লো মোশনে মানে জানি না মানে কিছুক্ষণের জন্য একটা নাম্বনেস চলে এসেছিল। কেউ এসে বলল যে মানে ওই স্যার আসছেন। আরে আসতে দাও, আসতে দাও। মুড খারাপ ছিল, কি করব আমি? তো বলে না স্যার আসছেন। যখন ২-৩ বার স্যার বলছে আমি বলি, "কোন স্যার?" বলে, "ওই আমাদের প্রধানমন্ত্রী এসেছেন।" আমি দাঁড়িয়ে পড়ি এক ঝটকায়। তো আমি যাই ওখানে। তখন উনি এন্টার করছেন সে সময়। উনি এসে আপনারা দেখেছেন ভিডিও। মানে খুব বড় কথা এটা। দেখো এসো সবাই সেলিব্রেট করি একসাথে। সব জায়গায় মানে আপনি দেখতে পাবেন কিন্তু এই ব্যাপারটা। কিন্তু সে কথায় বলে না যে আসল সঙ্গী সেই যে দুঃখে আপনার পাশে থাকেন। আর আমি মনে করি এইটা। এটা সত্যি। ওই মিটিং, ওই ৪ ওয়ার্ডের ৪ শব্দের পর এট লিস্ট আমরা এত কমফোর্টেবল ফিল করি, আমরা মানে শান্তিতে খেতে পারি। ওটা একটা খুব বড় চেঞ্জ ছিল। আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ যে ভারত যে ওয়েভস ছিল সেই সময়, যে ফিলিংস চলছিল সেই সময়, ক্রাউড যে ভালোবাসা দিয়েছে, ওটা একটা অ্যামেজিং ব্যাপার ছিল। খুব পাম্প আপ করে। আমরা এখন একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে মোহাম্মদ শামির ওপর প্রশ্ন এবং অভিযোগের পরবর্তী পর্ব। স্মৃতি মন্দানার এক্সাম্পল দিয়েছেন। ওকে বোলিং করেছিলেন আর খাইয়ে এমন বল লাগে যে 10 দিন অবধি উনি বিছনা থেকে উঠতেও পারেননি। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ মোকদ্দমা চলছে। প্রশ্ন করছি ক্রিকেট দুনিয়ার সুপারস্টার মোহাম্মদ শামিকে। আপকে আদালতে পরের প্রশ্ন। আপকি আদালতে স্টার ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি সবাইকে ভয় দেখিয়ে বেড়ান। শামি, সব ক্রিকেটাররা বলে যে শামি নিজের বলের একটা ইমেজ তৈরি করেছে। মেরে দেব, ভেঙে দেব, বল মুখে লাগবে, পায়ে লাগবে, কোথায় লাগবে, সবাই ভয় পায় শামির বোলিংকে। স্যার আমি আমার কাজ করি। আমি 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 কাকে ভয় দেখাতে যাব? আমি মানে এমন অভিযোগ কে করে বাবা? আমি আমি মানছি আপনি যদি ১৪০-এর বেশি স্পিডে বল করেন আর বল মুভমেন্ট করে, তো প্রত্যেকেরই ডিফিকাল্টি হবে তাতে। এখন যদি মারার কথা ওঠে তো টার্গেট তো করাও হয়। ও একটি প্লেয়ার আছে আমার টার্গেট লিস্টে যে সবসময় থাকে। ও আমার সাথে মোটামুটি ২০ বছর ধরে মানে ঋদ্ধিমান সাহা। ওকে যদি সামনে পাই তো আমি আগে বাউন্সার মারবই। তো এটা ও জানে, আমিও জানি। ইভেন আমরা দুজনেই নয়, সারা টিমের এই ব্যাপারটা জানা। ও যদি যায় আর এ বোলিং করে, আগেই বাউন্সার মারবে। কারণ আমি জানি যে খুব বেশি ফ্লেক্সিবল ও। মানে সে একটা হয় না যে প্লেয়ার শট মারে তো ভালো লাগে, হ্যাঁ শট মেরেছে, বা বিট হলেও এমন ভয় বিট হয়ে যায় আর কি, সেটাও ভালো লাগে। আমাকে লিফট করে গোটা ব্যাপারটা, সেটা একটা আলাদাই টাইপের একটা ফ্লেক্সিবিলিটি আছে ওর।
ও এমন বেন্ড হয়ে যায়, যেমন আমি সামনে বেন্ড হয়ে যাই, ও পেছনে বেন্ড হয়ে যায় ওরকম। তো আমার ওকে বাউন্সার মারতে এই জন্য ভালো লাগে, আর ওর এতে কোনো আপত্তি থাকে না। তো নেটে যদি এমন ব্যাটসম্যান পাওয়া যায় না, তো কি বলবো। ও আমার সবচেয়ে ভালো বন্ধু, বেস্ট বাডি শুরু থেকেই। এখন তো রোহিত শর্মা অভিযোগ করেন উনি তো হ্যাঁ। পৃথিবীর সবথেকে বিপজ্জনক ব্যাটসম্যানদের একজন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, যদি নেটে আপনি আমাকে বলেন তুমি আমাকে বাউন্সার মেরো না, তাহলে বাউন্সারের প্র্যাকটিস করব কখন? যদি আমার সামনে ব্যাটসম্যান থাকে তবেই তো প্র্যাকটিস করতে পারবো। তো আমার কাজ ১টা ২টো বাউন্সার করতেই পারি। তো আমি সেটাই করি, আর তাতে দেখুন, এবার রোহিতের আমি কথাটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, রোহিত বলে যে ওকে নেটে এতবার বলেছি যে ভাই বাউন্সার দিস না, কিন্তু ওর এত পছন্দ, ও বলে নিচে থেকে খেলো, ওপরে মেরো না। দেখুন সবাই বাউন্সার মারে। ১টা ২টো বাউন্সার তো প্রত্যেকেই মারে। কিন্তু আমার একটু বেশি বদনাম করা হচ্ছে। তাই আর এটা তারপর আরকি। উনি স্মৃতি মান্দানার এক্সাম্পল দেন যে ওকে বল করেছিলেন আর থাইয়ে এমন বল লাগে যে 10 দিন অবধি বিছানা থেকে উঠতেই পারেননি। না, তখন আমার হাঁটুতে অপারেশন হয়েছিল ২০১৫ ওয়ার্ল্ড কাপের পর। তো রিহ্যাব চলছিল। উইমেনস টিম আসে, ইন্ডিয়ার এনসিএ তে প্র্যাকটিস করে। তো ফিজিও বলে যে আপনাকে ৪ ওভার ৫ ওভার করতে হবে, আর শর্ট ডিসট্যান্সে করতে হবে ৪-৫ পা রান আপ নিয়ে আরকি। তো আমি বলি, "আরে বন্ধু, আমার ম্যাচ চলছে, আমি ওদের করতে পারি। কারণ আমি একা করতে বোর হয়ে যাব। তো আমার ব্যাটসম্যানও চাই।" উনারও মনে হয় হ্যাঁ, ৪-৬ পা দূর থেকে কি পেস করবে? এমনিতেও পা তো ল্যাংড়াই ছিল আমার। তো মেয়েদেরও আমি প্রশ্ন করি, বলি ৪-৫ পা রান আপ নিয়ে করলে ওকে আপনারা? ওরা বলে ঠিক আছে। কিন্তু ওরা এক্সপেক্ট করেনি যে সুইংও হবে। ওদের তো পেসের আইডিয়াই ছিল যে ৩০ গজ থেকে দৌড়ে এলে পেস করবে। এখন উনি এমন শট মারেন, আমি মানে ওর সঙ্গে কথা বলি। এটা আইডিয়া ছিল যে হাফ হলে মানে ১৩০ তো হবেই হবে। তার চেয়ে হাফ হলে মানে ওই ১১০-১৫ হবে, মানে এভাবে আইডিয়া করে নেন। ঠিক আছে? কিন্তু সুইংও যে হবে এইটা উনি আইডিয়া করতে পারেননি। ১ম ২টো বল আমি বাইরে রেখেছিলাম, তো বিট হয় ওগুলো। এরপর ভেতরে যে বল রাখি উনার থাইয়ে লাগে আরকি। ওখানে ব্যাপারটা শেষ। তারপর থেকে আমি বোলিং একলাই গিয়ে করি। বলি, "না ভাই, এটা বেশি হয়ে যাবে আরকি।" দেখুন, বিরাট কোহলির মতো প্লেয়ার ও এটা বলে যে শামির বল খেলা ইম্পসিবল, বোঝা যায় না যে বল ভেতরে ঢুকবে না বাইরে যাবে। এটা মিথ্যে কথা। কিন্তু যখন বিরাট আর রোহিত থাকে তো আমাদের কম্পিটিশন হয় আরকি। ও বলে যে আমি আউট হব না, আর আমি ভাবি যে আমি আউট করবই। তো এমনও হয় যে কখনো খুব ভালো বলেও শট যখন মারে, আবার হাসেও সামনে দাঁড়িয়ে। এখন দুদিক থেকেই হলে তাহলে কি করে হবে? কিন্তু এখন বিরাটকে আউট করার ফর্মুলা আপনি বানিয়ে ফেলেছেন। হয়ে থাকে স্যার, কিন্তু ও তো রানও করে না। তো দু ওই দুদিক দিয়েই চলে যে আপনি মানে বোলার হলে আউট করার কথা ভাববেন, আর যখন ব্যাটসম্যান হিসেবে দেখবেন তো সবসময় রান করার কথা ভাববেন। দুটো ডিপার্টমেন্টেই এভাবে চলে, এরকম অ্যাগ্রেসিভ হয়েই চলতে থাকে। দুজনেই আরকি একে অন্যের এগেইনস্টে। ও বেশি মারলে আমি আউট করার কথা ভাববো। ঠিক আছে, ভালো ব্যাটল চলে। কিন্তু আপনারা দুজন যখন এক টিমে খেলেন, আপনি উইকেট নেন আর ও সেলিব্রেট করে। হ্যাঁ, এমন পিকচারও আছে যে একদিন আমি প্রশ্নও করি যে, "এটা তো খুব অদ্ভুত একটা পিকচার। মানে উইকেট আমি জানি যে আমি আউট করেছি ওকে। আর পিকচারের ভেতরে বিরাট কোহলির ফটো স্টাম্পের উপরে জাম্প করছে। ওটা ও সেলিব্রেট করছে, ঠিক আছে? আমি ওই ছবিটা ওকে পাঠাই। বলি, "ভাই এটা কি?" বলে যে, "কি হয়েছে?" এভাবে বলে, "কি হয়েছে?" তো আমি তো মজা করছি। "ভাগো তুমি।" আমি বললাম, "না বন্ধু, এমন হয় না। যদি তুমি ফার্স্ট বোলার হতে তো কি করতে? তোমার এনার্জি তো সেলিব্রেশনেই শেষ হয়ে যেত সব। বোলিং কখন করতে?" তো বলে যে, "সেজন্যই তো হইনি।" তো আলাদাই একটা একটা মজা হয় আরকি। আমাদের যে ইউনিট আছে না, যারা ১০-১২ বছর যে একসাথে ক্রিকেট খেলছি আলাদাভাবে, একটা আলাদা ভালোবাসা, একটা আলাদা রকমের আলাদাই বন্ধুত্ব। কিন্তু রোহিত বেশি ডেঞ্জারাস ব্যাটসম্যান বোলারদের জন্যে।
ডিফারেন্ট ডিফারেন্ট ক্যালিবার দুজনের আর কি কারণ যদি অ্যাজ এ ওপেনার দেখতে হয় তো রোহিতের চেয়ে ডেঞ্জারাস বোধহয় আমার মনে হয় না আর কেউ, স্পেশালি ওয়াইড বল তো ওরে বাপরে বাপ। আর যদি ৩ নম্বর আপনি দেখেন তো বিরাট কোহলি নামটা একদম একেবারে সঙ্গে সঙ্গে মুখে চলে আসে। দুজনেই এক আলাদা লেভেলের ব্যাটসম্যান, খুবই রেয়ার এমন দেখা যায়। আপনি যখন ওদের খেলতে দেখবেন তো আপনারও মনে হবে যে হ্যাঁ, কিছু ইমপ্যাক্ট হচ্ছে বল লাগলে ব্যাটে। তো ওই ফিল যেটা থাকে, ওই যে কনফিডেন্স ওদের খেলাতে, যে প্রিপারেশন থাকে, সেটা এক আলাদা লেভেলের। কিন্তু রোহিত বেশি সেলিব্রেট করে না। এখন সবার আলাদা আলাদা স্টাইল থাকে। আপনি শান্ত থেকে কাজ করতে চান, আমি যদি একটাও পেয়ে যাই তাও এমন সেলিব্রেট করি যে যদি ৫টা পেয়ে যাই তাহলে আমার একই সেলিব্রেশন থাকে। তো তেমনি রোহিত তো মানে ১০০ করলে ব্যাট উঠিয়ে দেয়, ব্যাস ওইটুকুই করে। কিন্তু বলটা ছাতু হয়ে যায় সেই ফাঁকে আর কি। কিন্তু রোহিতের একটা স্টাইল গালি দেওয়া। ওরে! ওটা তো বেশিই করে। মানে মুম্বাই সাইডে যারা থাকে, সরি যদি কেউ থেকে থাকেন, বাট মানে ওটা গালিগালাজ নয়। অ্যাকচুয়ালি মানে ওদের জন্য ওটা একটা টোন, মানে কথা বলার ধরন আর কি ওটা। আমাদের এখানে কেউ বললে তো লড়াই লেগে যাবে। ওখানে এটা মানে এমন নয় যে পারপাসলি দেয়। বাট ওর ধরনই এমন আর কি কথা বলার, যেমন লোকালে কথা বলে না? তো সেভাবেই ওখানে কথা বলা হয়। বাট হয় না যে কখনো, কখনো মানে টেন্সও গেম নিয়ে আর মানুষের গালিগালাজ বেরিয়ে যায়, রিঅ্যাক্ট করে লোকে আর কি। আজকাল স্টাম্প মাইক থাকে তো মানুষ শুনেও ফেলে। অনেকগুলো কেস আছে এমন আর কি। কারণ আপনি পাল্টাতে পারবেন না, ইগনোর করতে পারবেন না। মাইকে প্রমাণ থেকে যায় না আপনার সামনে। এখন আপনার আর হার্দিক পান্ডিয়ার যে চেঁচামেচি হয় সেটাও সবাই শুনেছে। অ্যাকচুয়ালি ও ভালো মনের ছেলে আর কি। পরে পরে ও ওসব রিঅ্যাক্ট করে ফেলে, ও নিজেও জানে না যে কি হয়েছে। আমি ওকে বলি যে, "কি হয়েছেটা কি?" বলে যে, "আমি তো জানি না।" তো ভাই তাহলে কেন? তো পাবলিককে মজা দেওয়ার জন্য? তো বলে, "তুমি তো আমাকে জানো ১০ বছর ধরে। আমি তোমাকে ভাই ছাড়া অন্য কিছু ওয়ার্ড বলেছি?" বলি যে, "না বলোনি।" "তাহলে এখন আমি কি করব?" "আমি জানি না। আমায় মাফ করো, আমি জানি না বাবা। তুমি বলো তো আমি ভিডিওতে সরি বলতে রাজি।" আমি বলি, "না, তার কোনো দরকার নেই। বাট যদি তোমাকে মানে ক্যাপ্টেন্সি দেওয়া হয়, যদি মানে অ্যাজ আ মানে নেতা মানা হয় তোমাকে, তোমাকে তো পেশেন্স রাখতেই হবে। তোমাকে সেইভাবেই থাকতে হবে যাতে মানুষ মজা না নেয়।" তো ও বুঝতেও পারে সবকিছু, কিন্তু ওটাই না যে ওর টোনটাই ঐরকম আর কি। হ্যাঁ, উনি ওদিকেরই। হ্যাঁ। কিন্তু যে এই দিককার ক্যাপ্টেন ধোনি, ওর কুলনেস তো অসাধারণ। উনি কি সত্যি এতটা কুল যতটা টিভিতে দেখা যায়? নাকি ওনার মাথা গরমও হতো? না, এমন নয় যে সবসময় কুল। যে গেমে যে সিচুয়েশন চলছে, যে গেম যা ডিমান্ড করে সেটা বোঝার ক্ষমতা ও খুব ভালো রাখেন উনি। আর স্মার্টলি উনি যে গেম খেলতেন, মানে খেলাতেন, ওটা একটা আলাদা পদ্ধতি ওনার। এমন নয় যে অফ দ্য ফিল্ডও একটু অ্যাগ্রেশন তো ছিলই। এমন যে ছিল না তা নয়। আপনি ভুল গ্রাউন্ডে করলেও ও আপনাকে বলে দেবে উনি যে, "আপনি এটা ভুল করছেন। আমাদের এটা প্ল্যান ছিল আর আপনি এই প্ল্যানে আলাদা। আপনার বরং এইটা করা উচিত।" তো ও মানে কখনো, কখনো এমন ক্যাপ্টেন আমার মনে হয় যে ইরিটেটও হয়ে যায় মানুষ, যে যখন বেশি রান হয় বা আউট করা যাচ্ছে না, তখন আমার মনে হয় যে হয়ে যায়, ও হয়ে যাবে হয়তো। কিন্তু ক্যাপ্টেন কুল বলা হয় কারণ উনি নিজের ভেতরে থাকেন, নিজের মতো করে গেমটা চালান আর সত্যিই গেমটা বের করে নিয়ে আসেন। আর এটাও মানুষ দেখেছে যে ২০১৯-এ যে হ্যাট্রিক আপনি করেছিলেন, খুব আলোচনা হয়েছিল সে নিয়ে। তার আগে ধোনি আপনার কানে কোনো মন্ত্র দিয়েছিলেন, কি করতে হবে? ওই ম্যাচটা খুব টাইট হয়ে গিয়েছিল আর এক টাইপে আমাদের হাত থেকে বেরিয়েই যাচ্ছিল গেমটা। কারণ ১২ বলে ১২-১৪ রান ছিল বোধহয়। আর নভি খেলছিল ওখানে। তো প্ল্যানিং ছিল আমাদের ওকে লেগ স্ট্যাম্পে আটকে রাখা হবে। ওই দিকে সাইডটা একটু বড় ছিল। ও আউট হলো। তার পরের উইকেট যখন আউট হয় তো ও দৌড়ে আসেন উনি। বলেন যে, "কি করতে চাইছো?" আমি বলি, "আর কোনো অপশন নেই। ঝটপট সোজাসুজি মারবো।" তো উনি বলেন যে, "হ্যাঁ, মেরে ফেলো।" তো আমি ইয়র্কার মারি, হ্যাট্রিক হয়। ম্যাচও জিতি ওখানেই। সে তো ইতিহাস হয়ে রয়েছে। একবার আমি শুনেছিলাম যে খুব বিরক্ত হয়েছিলেন ধোনি যখন ম্যাকলামকে আপনি বাউন্সার দিয়েছিলেন।
হ্যাঁ, একটু ঠিক মানে তেমন নয় যে বিরক্ত, মানে একটু রাগ করেন আরকি উনি। অ্যাকচুয়ালি ও মানে বিরাটের থেকে ১৪ রানের মাথায় ক্যাচ পড়ে যায়। তারপর মানে ৩০০ র উপর রান হয়। ২য় দিন ছিল বোধহয়, ২ দিন ফিল্ডিং করতে কেটে গেছিল। একটা ভালো শট মারে। লাঞ্চের আগে লাস্ট বল ছিল, লাঞ্চ আওয়ার ছিল। তো আমি বাউন্সার দিই আর সেটা আ মাহি ভাইয়ের ওপর দিয়েই উড়ে যায়। ৪ হয়ে যায় ওখানে। তো লাঞ্চে আমরা একসঙ্গে যাচ্ছিলাম। উনি জিজ্ঞেস করলেন, "এটা কি করলে তুমি?" আমি বলি, "জানি না, হয়ে গেছে।" তো বলে যে, "আচ্ছা, আমাকে শেখাচ্ছ?" অনেক এসেছে যারা শেখানোর চেষ্টা করে। তো ওই রিঅ্যাকশন সবথেকে হার্ড ছিল আমার কাছে উনার আজ পর্যন্ত লাইফে। অনেক মানুষ যারা ক্রিকেট খেলেন আপনার সঙ্গে তারা বলেন যে মোহাম্মদ শামি আর মহেন্দ্র সিং ধোনির এমন সম্পর্ক যেমন একজন বাবা আর ছেলের রিলেশন। দেখুন, উনি আ সবসময় ভালো গাইডেন্স দিয়েছেন। অনেক কিছু মানে শেখানোর মানে চেষ্টা করেছেন উনি। কন্ডিশনস কেমন, কি করা যেতে পারে। এক সিনিয়র প্লেয়ারের যে একটা রোল থাকে, সেটা উনি খুব ভালোভাবেই পালন করেছেন। আর আপনি স্ক্রিনে সবসময় দেখবেন যে উনি কিভাবে প্লেয়ারদের চালনা করেন। সাথে কিভাবে গেমকেও চালান উনি। এটা খুবই জরুরি যে একজন প্লেয়ার যখন লিডার, তখন মানে তার সঙ্গে আপনি যদি কথা বলেন তো একটা আলাদাই টাইপের মানে কনফিডেন্স পাওয়া যায় যে হ্যাঁ, এনার কথা বলার পদ্ধতি আলাদা। আপনি অন্য কারো সঙ্গে কথা বললে তার পদ্ধতিটা অন্য হবে। আচ্ছা, আপনি মিস করেন ফিল্ডে ধোনিকে? মিস ওখানে আমি সবসময় করি যখন আপনার বেস্ট মোমেন্ট আসে। যখন আপনি ভালো টুর্নামেন্ট খেলেন, আপনি সবসময় মিস করবেন। এটা নয় যে আপনি মিস করবেন না। সবসময় মানে কোথাও না কোথাও এখনো যখন ঘরে বসে থাকি, কথাবার্তা হয়, ম্যাচের কথা চলে, তো কোথাও না কোথাও আপনার যত সঙ্গী ছিল সবার কথা মনে পড়েই যায়। ধোনির সঙ্গে এমন কোনো বেস্ট মোমেন্ট আছে যেটা আপনার মনে পড়ে? যখন আপনি গেমের মধ্যে থাকেন, তখন আপনার মধ্যে এতটা কামনেস নিয়ে আসেন উনি যে আপনি যা প্ল্যান থাকে শুধু সেটাই দেখতে পাবেন। ব্যাস, এটা সবচেয়ে ভালো জিনিস লাগতো আমার উনার ব্যাপারে। আর সবসময় যখন আপনি ট্র্যাক থেকে অফ হয়ে যাবেন, যখন আপনি ভুল লাইনে বল করবেন, তো আপনি দেখেছেন যে হয়তো যে উনি দৌড়ে আসেন। আর শুধু সেটাই রিমাইন্ড করান যে, "আমাদের কথা এরকম হয়েছিল, একটু ভুল হয়ে যাচ্ছে। যদি চেঞ্জ করতে হয় তো বলো আমাকে।" এইটুকুই শুধু উনি বলেন। সবথেকে ভালো লাগে এটাই উনার। দর্শকের প্রশ্ন শুনে নেব। এরকম শোনা যায় যে আপনি ননভেজ খেতে খুব ভালোবাসেন আর আপনি নিজেই রান্না করেন আর খান। এটা কি সত্যি? যতদূর ননভেজের প্রশ্ন, না তো আমার কোনো দ্বিধা আছে, নাই আমার কোনো রকম লজ্জা আছে এতে। গোটা পৃথিবী ননভেজ খায়, আমিও খাই। আর এমন নয় যে ভেজ খাই না, বা খাই, ভেজও খাই। আর কিন্তু আমার ইমেজ এমন বানিয়ে দিয়েছে লোকে, মানে বলে, মজা করে বলে এমন হাইপ দিয়ে দিয়েছে যে আমি মানে যেন মনে হয় বিরিয়ানি আর কাবাবের ওপরেই বসে থাকি। বাট ভেজও খাই। আর এমন নয় যে কি দেখুন, রোহিত শর্মা বলেন যে আমাকে শাম্মী বলেছে যদি স্পিড বাড়াতে হয়, যদি স্ট্রং হতে হয় তাহলে রেড মিট খাও। দেখুন, আমি মুসলিম ফ্যামিলিতে জন্ম নিয়েছি। তো ননভেজ তো নিশ্চিতভাবে আপনি পাবেনই পাবেন। এটা তো খুবই কমন ব্যাপার এটা। তো আমি কাউকে ফোর্স করছি না। যদি আপনার খেতে হয় তো খান, না খেলে আপনি যদি ভেজ ঠিক আছে আপনার জন্য, তাহলে ঠিক আছে। ভেজ খেতে যদি ইচ্ছা হয় তো ভেজ খান। আর ননভেজ খেতে হলে ননভেজ খান। হ্যাঁ, একটা জিনিসের গ্যারান্টি আছে। যদি আপনার ননভেজ পছন্দ হয় তো আমি প্রোভাইড খুব ভালো করতে পারি। রবি শাস্ত্রী বলেন যখন উনি কোচ ছিলেন, ম্যাচ চলছিল, লাঞ্চ টাইমে উনি আপনার প্লেট দেখেন বিরিয়ানিতে ভরা ছিল। তো উনি কমেন্ট করেন আর আপনি রেগে প্লেটটা ফেলে দিয়েছিলেন। হ্যাঁ, ২০১৮ র কথা, যখন আমরা সাউথ আফ্রিকার লাস্ট ম্যাচ জিতি, সেই ম্যাচটার কথা আরকি। তো এখন লাঞ্চ আমার কি ভুল ছিল তাতে? আমার এটা জানার ছিল ওনার কাছে যে, ভাই আপনি বিরিয়ানি আনিয়েছেন, আপনার ম্যানেজার বিরিয়ানি লাঞ্চে প্রোভাইড করেছে, তো আমি কি খাবো? খাবো তো বিরিয়ানি না? যখন খাবারের বিরিয়ানি আছে তো বিরিয়ানি খাবো। তো একে তো ফিল্ডিং ছিল, ১ম দিন আমাদের ফিল্ডিং ছিল, পরের দিন লাস্ট দিন ছিল, তো ফিল্ডিং করতে হবে। তো এক সেশন আমরা ফিল্ডিং করে এসেছি, গরম ছিল পুরোপুরি। আমি ভাবি তাড়াতাড়ি খেয়ে নিই, আর তারপর একটু আইস বাথ নেব, তারপর গ্রাউন্ডে যাব। এখন আমি তাড়াতাড়ি খেতে ব্যস্ত, আর ঠিক সেই সময় রবি স্যার এন্টার করেন। তো উনার মনে হয় যে আমি খুব ব্যস্ত হয়ে খাচ্ছি। এর ম্যাচের নিয়ে কোনো চিন্তাই নেই। তো
ওখানে একটা সিন হয়ে গেছিল আর কি। উনি বলেন যে এর তো শুধু বিরিয়ানি পছন্দ, অন্য কোনো দিকে এর মনোযোগ নেই। আমি বললাম যে বাবারে, এই আবার কি হয়ে গেল? এর তো বিরিয়ানি ফেলিনি, আমি প্লেট টেবিলে ঠেলে সরিয়ে দিই আর তারপরে উঠে দাঁড়িয়ে যাই, গিয়ে আইস বাথ নিই, তৈরি হয়ে গ্রাউন্ডে চলে যাই। তারপর আর কি আসে ২-৩ জন মাঝে কথা বলতে। আমি বলি, কথা বলিস না, এখন আমি ওই ফ্রেমে নেই যে আমি কারোর সাথে কথা বলবো, আমি ম্যাচের পর কথা বলবো। তো বলে খাবার তো খেয়ে নে। তো আমি বলি না, আমি খাবো না, যা তোরা। তারপরে যাই, আমার মনে হয় যে ৬ কি ৭ ওভারে গেম শেষ করে ফিরে এসে আবার বিরিয়ানি খেতে শুরু করি। রবি শাস্ত্রী বলেন যে ওর রাগটা এরকমই থাকতে দাও, রাগটা ও ফিল্ডে দেখাবে। হয়ে যায় কখনো কখনো এই ফন্দি কাজে দেয় আর কি, যে আপনি যদি আপনার সঙ্গীদের, আপনার টিমমেটকে যদি আপনার পাম্প আপ করতে হয়, তো কিছু না কিছু পয়েন্টস থাকে আপনার কাছে যে হ্যাঁ, কিছু না কিছু নতুন বেরিয়ে আসে। ওই টাইমের এখন ফিগারটা হলো 12.3 ওভারে আপনি 5 উইকেট নিয়েছিলেন। হ্যাঁ, ওই ম্যাচ আমরা একটাই সেশন, মানে পরের সেশনেই শেষ করে দিয়ে বেরিয়ে আসি আর বিরিয়ানি খাই। আর এমন কিছু মানে অশ্বিন, মানে যে কিছু জিনিস হয় আর কি। অশ্বিনের কি মানে ও তামিলে কথা বলে, আমি কিছু বুঝতে পারি না। আমি আনসার দিই, সেটা ঠিক হয়ে যায়। তো আমি সত্যি বুঝতে পারি না যে ও কি বলেছে। কিন্তু যেটা আমার রিপ্লাই বেরিয়ে যায় মুখ থেকে, ওটা ঠিক হয়ে যায় অলমোস্ট। ওখানেই হয়ে যায় আর কি আমার আনসার। তো ও মনে করে যে তাতে উইকেট পাওয়া যায়, এমনই বলবো ওর সঙ্গে। আচ্ছা, এটা কি সত্যি যে যদি স্বামীর মধ্যে আগুন লাগাতে হয় তো বিরিয়ানি, মাটন, চিকেন খাওয়াও? স্যার, পছন্দ করি, খেতে পারি, আর এক্সট্রা পাওয়ার লাগলে এতে কি আপত্তি? স্যার, আমার আপনার কাছে এটা প্রশ্ন যে আপনার ক্রিকেট টিমে সবচেয়ে ফানি কাকে মনে হয়? চাহালকে বলতে পারি, কারণ ওর যেমন বডি, ও ঝামেলাও সেরকমই বাঁধায়। এখন ভাবো যদি চাহাল আমার সামনে থাকে, এক্সাম্পল, আমি শান্ত বসে আছি আর ও আমার কানের কাছে এসে বলে যে তোমায় কোণে নিয়ে গিয়ে উত্তম মধ্যম দিচ্ছি, তো তোমার কেমন ফিল হবে? চেহেল আমাকে বলবে যে তোমাকে আমি উত্তম মধ্যম দেব বা তোমাকে কামড়ে দিয়ে পালিয়ে যাব, তো এমন সব আচরণ ও করে, তো সব থেকে ফানি তো ওই। এমনি কথার কথা বলছি যে জোরে যদি ওর হাতটা চেপে ধরি তো সেটা তো ভেঙে যাবে ওর। শিখর ধাওয়ানও খুব দুষ্টুমি করেন। ওটাই ওর নেচার। শিখর সবসময় মানে ওই যে খাঁটি পাঞ্জাবিদের মুড হয় না, ও একদম সেটা রেখে দেয় সবসময়, সারাক্ষণ সেটা নিয়ে ঘোরে, গান গাইতে থাকে, নাচতে থাকে, ওর হাবভাব ওরকমই আর কি, একটু ডিফারেন্ট মানে টাইপের মুডে থাকে ও সবসময়। স্যার, আমি শুরু থেকেই আপনাকে নিজের আদর্শ মনে করি। থ্যাংক ইউ। আমার প্রশ্ন হলো যে আমি যেমন আপনাকে আদর্শ মনে করি, আপনার থেকে দেখে অনেক কিছু শিখি আপনাকে দেখে, তো আমি জানতে চাইছি আপনি কাকে আপনার আদর্শ মনে করেন শুরু থেকে? স্কিল ওয়াইজ যদি আপনি দেখেন তো ডেল স্টেইন আমার ক্যাটাগরিতে ছিলেন উনি। হাইটও খুব একটা বেশি ছিল না, পেসও এত ভালো কিছু ছিল না, অলমোস্ট মানে আমার কাছাকাছি ছিলেন উনি। তো আমার সিমিলারিটিতে তো উনিই পছন্দ, কিন্তু শেখার কথা হলে তো আমি ওয়াসিম আকরামের থেকে আমি অনেক কিছু শিখতে পেয়েছি, জাহির ভাইয়ের থেকে অনেক কিছু শিখতে পেরেছি, আশিস নেহরার থেকে আমি অনেক কিছু শিখেছি। রোল মডেল এমন হওয়া উচিত যার কাছ থেকে শিখে আপনি কাজে লাগাতে পারবেন। আমার তো ডেল স্টেইনই ছিলেন। এখানে আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে মোহাম্মদ শামির ওপর সওয়াল জবাবের আরো এক পর্ব। আমি কখনো লজ্জা পাই না এসবে। যদি আপনি কোনো কিছু না পারেন তো সামনে বলে দিন না, ঠিক আছে? সোজা ভাষায় হিন্দিতে বলে দিন, এরকম পাকিস্তানিদের মতো তো যে ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন সুপারস্টার ক্রিকেটার মোহাম্মদ শামি। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে স্টার ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি হচ্ছেন ভীষণ রকম কুঁড়ে। এই অভিযোগটা শামি আমার নয়, বিরাট কোহলির। বিরাট কোহলি বলেন যে আমাদের এখানে যদি কেউ সব থেকে কুঁড়ে থাকে তাহলে সেটা মোহাম্মদ শামি। ম্যাসাজ করাতে যদি কাকার ঘরে যান ৩ ঘন্টা ওখানেই শুয়ে থাকেন। আপনি টেস্ট ম্যাচ খেলছেন তো বডি তো টায়ার্ড হয়ে যাবেই। আর বোধহয় এমন হয়েছে যে সম্ভবত আমার পরে ওর মাসাজ করানো ছিল, আর মাসাজ করতে করতে আমার ঘুম পেয়ে গেছিল, জানি না। বাট
কুঁড়ে ট্যাগ কেন দেওয়া হয়েছে আমার খারাপ তো লাগেনি তাতে, বাট কেন কুঁড়ে বলা হচ্ছে আমি সেটা ভাবি। সবচেয়ে টাফ জবটা হলো আমার, সব থেকে বেশি আমিই দৌড়ই। যদি কোনো পার্টিকুলার সিচুয়েশন আসে তো ফার্স্ট বোলারকেই ডেকে পাঠানো হয়। যদি অফ দ্য ফিল্ড যদি আপনি দেখেন তো ওখানে প্লেয়ার রিল্যাক্স করছে, তো কি সমস্যা এতে, তাই না? But ঠিক আছে। ও, আপনাকে লেজি লালা বলা হয়? এর মানেও আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি যে কেন বলা হয়। আমার পেট বড় নয়, আমি জুয়েলারির কাজ করি না, আমাকে কেন সেরকম বলা হবে? ২-৩ রকমের লোকেরা হয় ওরকম। তো আমি জানি না যে এই নামটা কিভাবে হলো, বাট দিয়েছে যখন, তাহলে নিশ্চয়ই এটা বিরাট কোহলিরই কাজ, এই কুঁড়ে বলা বা অন্য কোনো নামে ডাকা। কারণ যখন আপনি টিম ইন্ডিয়ায় আসবেন তো আপনাকে কোনো না কোনো নামে অবশ্যই ডাকা হবে, আপনার নামের থেকে, যেটা একটু আলাদা হবে। বিরাটের সঙ্গে আপনার একটা বিশেষ ভালোবাসা আছে, আমি দেখেছি। কমেন্টেটর আপনাকে ইংরেজিতে প্রশ্ন করছিল, ফরেনার ছিল, আপনি ইংলিশে জবাব দিচ্ছিলেন, ও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে হাসছিল। বলে দিচ্ছি একটু একটু যা পারি। কিন্তু হ্যাঁ, আমি ওকে সাথে নিয়ে গিয়েছিলাম নিউজিল্যান্ডের কথা, ম্যান অফ দ্য সিরিজের জন্য ইন্টারভিউর জন্য বলেছিল আমাকে, তো নিয়ে যাই ওকে, বলি চল ভাই। আমি জানি না যে ওদের মানে অ্যাকসেন্ট একটু অন্য রকম, সেটা তখন জানতে পারি, একটু একটু বুঝতে পারি, তো বলা হ্যাঁ ভাই চল নিয়ে যাই ওকে। ঠিক আছে, তো তো ওরা প্রশ্ন করে, সিম্পল টাইপের ছিল, তো আমি চেষ্টা করি আনসার করার। পরে যখন ইন্টারভিউ শেষ হলো তো বলে আমাকে কেন নিয়ে এসেছো, এই আর কি। কিন্তু এই কমেন্টেটর হিন্দিতে আপনাকে বলেছিল যে ভালো ইংলিশ ট্রাই বলেছেন। করি, বাট আসলে কি আমি কখনো লজ্জা পাই না। যদি আপনি কোনো কিছু না পারেন তো সামনেই বলে দিন, হ্যাঁ হিন্দিতেই বলে দিন। আমি তো আর ওই পাকিস্তানিদের মতন নই যে ইংলিশ পারি না পারি তাও মানে বলেই যাচ্ছি, সে ওটা আমার দ্বারা হবে না আর কি। হ্যাঁ, ওতে খুবই হাসাহাসি হয়, কারণ বাবার আজম কি ওতে আরো বেশি বোঝাই যায় না। ওতে আরো বেশি হাস্যস্কর হয়ে ওঠে ব্যাপারটা। ইভেন যখন আপনি জানেন যে আপনি হিন্দিতে কমফোর্টেবল, ইংলিশে কমফোর্টেবল নন, তখন আগেই বলে দিন যে হ্যাঁ আমি এতে কমফোর্টেবল, আমি এতেই কথা বলবো। আমার তো মনে হয় না এতে কেউ হেরে যাবে, এটা কোনো লজ্জার ব্যাপার বা ছোট হওয়ার বিষয়। আর আপনি ডেবিউ যখন করেন, প্রথম দিন আপনি ড্রেসিং রুমে ছিলেন, তো আপনাকে বক্তব্য রাখার জন্য, স্পিচ দেওয়ার জন্য বলেন উনি। আরে ও তো খুবই ডেঞ্জারাস ব্যাপার ছিল, কারণ যত স্টার্স ছিল সবাই সামনে এরকমভাবে বসেছিলেন, আর যুবরাজ সিং আমায় চেয়ারে দাঁড় করিয়ে দেয়। ইংলিশ বলতে পারি না, সবার ল্যাঙ্গুয়েজ বলতে পারি না, আর সবচেয়ে বড় কথা, এরকম যখন দেখছি তখন প্রত্যেকের মুখ দেখে মনে হচ্ছে আরে একে তো টিভিতেই দেখেছি। অদ্ভুত ব্যাপার। ম্যাচের আগে যখন মিটিং হতো তখন স্পিচ দিতে হতো, আপনাকে নিজে সম্বন্ধে বলতে হয়। আমি দাঁড়িয়ে বলি ভাই হিন্দিতে বললে চলবে? তো বলে হ্যাঁ চলবে। 4 লাইন খুব কষ্টে মুখ থেকে বেরিয়েছে, কারণ সবার সামনে মুখ খুলব কি করে আমি? কষ্ট করে নিজের ইন্ট্রোডাকশন দিই, বলি ভাইয়েরা আমার দ্বারা যতটা সম্ভব ততটা শেখার চেষ্টা করব, বাকি ওপরওয়ালার হাতে। আর কিছু বলতে পারিনি। কিন্তু একটা মোমেন্ট আছে বিরাটকে নিয়ে, আপনাকে নিয়ে, যেটা সব সময় লোক দেখেছে আর মনেও করে। যখন ওয়ার্ল্ড কাপ জেতেন, আপনার মা এলেন, বিরাট এগিয়ে গিয়ে ওনার পা ছুঁলেন। অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে বিরাটের যখন আমি কথা বলতাম মায়ের সাথে, তো বিরাটের কথা আসতো, এভাবে জিজ্ঞেস করতো মা, তো মাকে সালাম করে বেরিয়ে যেত আর কি। খাবার পাঠাননি এসব বলে চলে যেত আর কি। স্পিকারে ফোন থাকতো, তো মায়ের সঙ্গে কথা বলছি, আমি খাচ্ছিলাম, বলে আচ্ছা একজনকে পাঠিয়েছেন আমাকে দেননি, তো এভাবে কথা বলতো। তো মা কখনো দেখেনি ওকে সামনে থেকে, কারণ আমার ফ্যামিলি খুব কম যেত কোনো ম্যাচ দেখার জন্য। তো আমার মনে হয় ৭-৮ বছর বাদে প্রথম ম্যাচ দেখতে যায়। নেমন্তন্ন করতে হতো যে ভাই এসো দেখে যাও। তো সেটা চ্যাম্পিয়ন্স ট্রফির কথা। তো মা এসেছিল ওখানে, তো মা এসেছিল গ্রাউন্ডে, ডেকেছিল মাকে। তো যখন আমি যাই আমার মা এসেছে, ও তাড়াতাড়ি আসে, তো তখনকার ফটোই ওটা আর কি। আর একজন আপনার বন্ধু আছেন ঈশান্ত শর্মা।
ঈশান্ত বলে যে মোহাম্মদ শামিকে যদি রিকভারি করতে হয় ইনজুরি থেকে, ওকে পাবজি খেলতে দাও, ওকে মটন খেতে দাও, ওকে নল্লি নিহারি খেতে দাও, আর শুতে দাও। সেম ডিপার্টমেন্টের জব আমাদের, তবুও এমন কথা বলেও না। কিন্তু আমাদের যে বন্ডিং সেটা আলাদাই লেভেলের ভাই। মানে আমি ঈশান্ত বা ভুবনেশ্বর, উমেশ, মোহিত, আমরা যত ফাস্ট বোলার আছি না, আমরা আলাদা লেভেলের। বাসেও আমরা পেছনেই বসি। আর সামনের মানুষদের মানে এত সাহস নেই কোচেরও যে পেছনে এসে কথা বলে। মানে এত ভদ্র আমরা, মানে নিজেদের মধ্যে যখন কথা বলি আর কি। তো এই হচ্ছে বন্ডিং। আমার মনে হয় যে আমি লাইফে কখনো ভুলতে পারবো না, যা আমরা একে অপরের জন্য ভালোবাসা, একে অন্যের সঙ্গে মানে লড়াই, যে কথা আমরা বলি একে অপরকে, আপনারা শুনলে তো মানে ঝগড়াই হয়ে যাবে, ওরকম কথা আমরা উল্টোপাল্টা কথা বলি একে অন্যকে। কিন্তু যে ভালোবাসা, এই যে টান, এটা খুব বেশি মিস করি আর কি। ঈশান্তের একটা ভিডিও আমি দেখেছি যেখানে ও আপনার কথা বলার ধরন নকল করছিল। আমি বলছি আপনার সামনে, দেখুন আমি কেমন বলছি, আমি এরকমই, আর আমি চেঞ্জ হতে চাই না। হ্যাঁ, তো আর যেমন মানে যেমন ঈশান্ত বলেছে, হ্যাঁ, রিকভারির জন্য বন্ধু মানে আপনার কি চাই? আপনি মানে বেস্ট খাবার পেয়ে যান, ভালো ঘুম পেয়ে যান আপনি রিকভারি মোডের জন্য। আর গেম তো সবার একটা না একটা পছন্দের থাকবেই। এতে কি দোষ আমার বলুন? হ্যাঁ? শামি, 2015-র ওয়ার্ল্ড কাপ, এটা কি ঠিক আপনার চোট লেগেছিল, ইনজুরি ছিল, সিরিয়াস ইনজুরি ছিল, আপনার খেলা উচিত ছিল না, কিন্তু আপনি ইনজেকশন লাগিয়ে লাগিয়ে খেলেছিলেন? আমার ওপেন ডিসকাশন মানে ফিজিও আর মাহি ভাইয়ের সাথে হয়েছিল। সিচুয়েশন যা ছিল সেটা সবারই জানা ছিল। কন্ডিশন সবাই জানতো আমার হাঁটুর। কারণ আমার মানে কার্টিলেজ অপারেশন হয়েছিল। হাঁটুর যে মানে জয়েন্ট যে হয় না? সেখানে মানে তাতে ক্র্যাক এসে গেছিল। তো আমি টেস্ট সিরিজের পর ফিরে আসতাম আরকি। ৪.৫ মাস আমরা অস্ট্রেলিয়ায় ছিলাম। তো ওপেনলি ডিসকাশন হয় যে, "ভাই, ঈশান্তের পায়ে চোট লেগেছে, ও খেলতে পারবে না। তো একজনকে তো থাকতেই হবে।" তো আমি ডক্টরকে প্রশ্ন করি যে, "আমি খেলতে তো পারবো, কিন্তু আমাকে এটা বলো যে এর মাঝে হাঁটুর কিছু হয়ে যাবে না?" কারণ আমি কখনো যখন গেম খেলি, আমি আ সবসময় এটাই চাই যেন গেমকে মাঝপথে না ছাড়ি। কারণ আমার জায়গা কেউ পূরণ করল না আর ম্যাচ হেরে গেল, আমি কান্ট্রির জন্য চাই না। এটা ওপেনলি বলে দেওয়া হয়েছিল। ডক্টর কনফিডেন্স দিয়েছিল আমাকে পুরো, যে এ হাঁটু আপনাকে মাঝে ডোবাবে না। হ্যাঁ, বলে যে ১৯-২০ খারাপ হতে পারে বা বা ২০ থেকে ১৯ ভালো হয়ে যায়। তো ১৯ থেকে ২০ হতে পারে, ২২-২৪ হবে না। ঠিক আছে, তাহলে আমি পেইন কিলার নিয়ে খেলে নেব। কিন্তু কিন্তু ওই ম্যাচের আগের প্র্যাকটিস, ম্যাচের পরে সিচুয়েশন এত খারাপ হয়ে যায়, যদি আমি পেছনে দেখি তো কোনো এমন বোলার চোখেই পড়েনি যে ওয়ার্ল্ড কাপ খেলেছে। ও মানে অপশন ছিল না আমাদের কাছে। যে ৪ মাস ধরে খেলছিল, সব কন্ডিশন জানা ছিল। তার মধ্যে একজন ফিরে গিয়েছিল, আরেকজনের চোট ছিল। তো আমি ৭ টার ৭ গেমই খেলেছি ওষুধের সাহায্যে। আর ওই পেইন কিলার নিয়েই খেলি ২০১৫ ওয়ার্ল্ড কাপ। তো যেটা আমার থাইয়ের সাইজ ছিল সেটাই হাঁটুর সাইজ হয়ে গেছিল। তো সেটা আমি মানিয়ে নিতাম। লাইক ৫০ এমএল এর মতো ফ্লুইড বেরোতো প্রতি ম্যাচে। তো ম্যাচ আ খেলতাম, বাস হোটেল যেত আর আমি কারে করে হসপিটাল যেতাম। ইনজেকশন লাগাতাম, তারপর হোটেলে আসতাম, ৩ দিন বিশ্রাম নিতাম, ৪র্থ দিন গ্রাউন্ডে গিয়ে আবার ৫ম দিনে ম্যাচ। এটা আমার পুরো শিডিউল ছিল। আর ওই একই অবস্থা যখন পরের ওয়ার্ল্ড কাপ হয়? স্যার, ১ম এ তো আমি দুশ্চিন্তায় ছিলাম যে ৪ এর পিস ভেঙে বেরিয়ে এসেছিল। মাসল জানতাম না কোথায় ফেঁসেছিল ওটা মাসলে। তার থেকে বেরোলাম, সেটা ঠিক করে এলাম। পরের ওয়ার্ল্ড কাপে এটা মানে এরকম স্পষ্ট হয়ে গেল। কিন্তু মানে ২০২৩ এর ওয়ার্ল্ড কাপে উপরওয়ালার অশেষ দয়া যে
যেমন মানুষ লাইফে চায় আমার সাথে এমন হোক আমার এই প্রফেশনে। যেমন আমি চাইতাম যে বল আমার কথা শুনুক বা আমার মতো করে চলুক বল, আর ওই ওয়ার্ল্ড কাপে বল সেভাবেই চলছিল যেমন আমি চেয়েছিলাম। কেন? কারণ যদি আমি চাইতাম একদম ফ্ল্যাট উইকেটে যেখানে বল নড়ছে না, ওইখানে যদি আমি ভাবতাম যে নড়বে বল আর ভেতরে যাবে আর বাইরে যাবে, তো বল বাইরে যাচ্ছিল। একদম আমি যা চাইছিলাম ঠিক সেরকমই হচ্ছিল ওখানে। কিন্তু সেম সিচুয়েশন ছিল। ডে 1 থেকে পেন নিয়ে খেলা, নামনেসের ইনজেকশন নেওয়া। কারণ আমি যে ফর্ম চলছিল, যে 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 ওয়ার্ল্ড কাপের মতো আপনার ড্রিম থাকে, আপনি চান যে আমার তো ভাগ্য ভালো, আমি দেশের জন্য এত ওয়ার্ল্ড কাপ খেলেছি, বাট আমাদের ড্রিম হয় যে আমি কান্ট্রির জন্য কোনো একটা ছোট্ট কন্ট্রিবিউশন যেন দিতে পারি বা ওয়ার্ল্ড কাপ খেলতে পারি। সেই ফিলিংসটা আমি মাঝপথে ছাড়তে পারি না। তো আমার এটা জানা ছিল যে হ্যাঁ, মানে কোথাও না কোথাও ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যদি জিতে যাই দেশের জন্য, সেটা বেস্ট ফিলিং হবে। এটা তো আমি পরেও সামলে নেব, কিন্তু কি আর করা যাবে। যদি ব্যথা নিয়ে, পেন নিয়ে, ইনজেকশন নিয়ে এমন বিপজ্জনক বোলিং করেন, তাহলে ঠিক থাকলে আপনি কি করতেন? স্যার, যদি এই ম্যাচুরিটি স্কিল লেভেল যদি আমার কাছে ওই টাইমে থাকতো, তো নো আইডিয়া। আমিও জানি না কি হতো, বাট আমার মনে হয় যে এখনকার সময় বেশি জোর তখন ছিল যখন ইন্ডিয়া খেলতে এসেছিলাম। স্পিড বেশি ছিল সেই সময়। বাট স্কিল ছিল না, না? ওই অ্যাওয়ারনেসটা ছিল না, ওই স্মার্টনেসটা ছিল না যে হ্যাঁ, যে বলের সাথে কিভাবে হয়। কারণ তখন ওই কথা ওঠে যে আমার গ্রামের কথা এসে যায় ওখানে, ছিল না। মানে এমন স্কিল শেখানোর কেউই নেই তো। ওখানে কিছু এমন জিনিস নেই যেটা আপনার স্কিলকে উন্নত করতে পারে। ইভেন মানে কোচও নেই। মানে তাহলে আপনি কি শিখবেন বলুন? আপনি তো দেখে দেখেই শিখবেন না? আপনি শেখেন কোথায়? ওয়াসিম আকরাম আপনাকে বলেছিলেন যে তোমার রান আপ ছোট করে নাও, তোমার হাইট বেশি নয়, পরে সমস্যা হবে। আপনি ওর কথা থোড়ি শুনেছেন? আমি প্রশ্ন করেছিলাম যে আপনার এত ছোট রান আপ কিভাবে করেন আপনি? মানে এক একটা লেভেলের পরে না আমাকে ছোট করতে হয়। তো আমি ওই লজিকটা বুঝতে পারিনি। হতে পারে যে তাতে কাজ হয়, কিন্তু ওর জন্য কাজ করেছে, ওর স্কিলে স্যুট করেছে। বাট আমার রান আপ তো কখনো না আগে ছোট ছিল না, না এখন ছোট। আমি সবসময় সেম রান আপেই দৌড়ই, সেম ডিস্টেন্সই আমি রাখি। আজ আরও বেশি মানে ফোর্স লাগাই আর কি দৌড়নোতে। এখন আরও কমফোর্টেবল ফিল করি। ইনজুরির আগে যে আমার মানে যা রান আপ ছিল আর আজ যা রান আপ আছে তাতে অনেকটা তফাৎ। খুব কমফোর্টেবল। সেই জন্য আমি শুনিনি ওনার কথা এই বিষয়ে আর কি। এটা আমার খারাপও লাগে। আপনি তো ডাক্তারের কথাও শোনেননি। ডাক্তার বলেছিলেন যে অপারেশনের পর বোলিং তো ছাড়ুন, হাঁটাও মুশকিল হবে। হ্যাঁ, এটা পায়ের ব্যাপার। ২০২৩-এর ওয়ার্ল্ড কাপের পরে খুব আনন্দে গেছিলাম ওখানে। আমি হতে পারে যে ভাঙিনি, কিন্তু ভাঙার সঙ্গে সঙ্গে কিছু গলে গিয়েও বেরিয়েছিল। উনি উনি বললেন যে এক কাজ করি, অপারেশনের আগে ইনজেকশন দিয়ে দেখা যাক। যদি এতে ঠিক হয় তো মানে কখনো কখনো কি হয় মাসল জুড়ে যায়, তো ইনজেকশন দিলে সেটা খুলে যায় আর কি। সেটাও হলো না। তো বললেন অপারেশন করতে হবে। বলি করে দাও ভাই, শেষ করো, আর সহ্য হচ্ছে না। কারণ সকালে ওঠার পর যদি আমি বাথরুমে না যেতে পারি, তো তাহলে আমার অপারেশনই একটাই অপশন রয়ে যাচ্ছে। এরপরে উনি যখন বলেন যে হ্যাঁ, বলি কত টাইম লাগবে? বলেন যে ১ থেকে ১.৫ ঘন্টা লাগবে আপনার অপারেশন থিয়েটারে, তারপরে আপনি শিফট হয়ে যাবেন। বলি ঠিক আছে। তো একটু ছিল, কারণ স্পোর্টসের যত প্লেয়ার আছে তাদের সঙ্গে থাকেন। তো এখানে ইনজেকশন দিচ্ছিলেন, তো বললেন আপনার না ৩০ সেকেন্ডে ঘুম এসে যাবে। এখানে যখন ইনজেকশন দেন আমার ঠান্ডা ঠান্ডা লাগে আমার একটু। আমি বলতে চাইছিলাম যে মরতে মরতে তো ১ মিনিট তো নিয়েই নেব। তিনি গুনি আর ব্যাস। আমি ভাবলাম যে মাত্র যখন ৩ সেকেন্ডেই আমি বেহুঁশ, উনি অপারেশন করেন। তারপরে
যখন জ্ঞান ফেরে একটু ঝাপসা দেখছিলাম, তো বলেন যে, "আমি ডক্টর, চিনতে পারছেন?" তো বলি যে, "হ্যাঁ।" তো বললাম যে, "একটা প্রশ্ন আছে আপনার কাছে। কতদিন আমি গ্রাউন্ডে নামতে পারবো?" উনি আমার মুখ দেখেন, আমার পায়ের দিকে তাকান। "আপনার মনে হয় আপনি খেলতে পারবেন?" আমি তো ভাবছি আপনি হাঁটাচলা করুন, সেটাই অনেক বড় কথা। বলি, "অপারেশন আপনিই করেছেন না? অন্য কেউ নয় তো?" বলেন যে, "না।" বলি, "আমি খেলব।" তো উনি বলেন, "এখনো পর্যন্ত এই অপারেশনে এমন তো হয়নি। খুব কমই মানুষ আছেন যারা গ্রাউন্ডে নামতে পেরেছেন। খেলার কথা বলছি না, গ্রাউন্ডে নামার কথা বলছি, এমনি।" আর বলেন, উনি বলেন, "যদি আপনি গ্রাউন্ডে ম্যাচ খেলেন এই ইনজুরির পর, রিকভারির পর, তাহলে আপনার সঙ্গে দেখা করতে ইন্ডিয়া আসবো। ম্যাচ খেলি আর দেখা করতে আসেন উনি।" বাট আপনার কনফিডেন্স, আপনার আপনার গাটস, তাহলে আর মানে আর কি এই যে কোটি কোটি মানুষের প্রার্থনা আপনার সঙ্গে রয়েছে। স্যার, এটা সবথেকে আগে আমার কাছে বা অন্য যে কারোর জন্য, আপনি যেকোনো প্রফেশন অথবা কিছুতে আছেন, যখন আপনি দেশের জন্য কিছু করছেন, তো সবার আগে আপনাকে ক্রাউডের সাপোর্ট, আপনার ভালোবাসা, সেটা আমাদের খুব বেশি পাম্প আপ করে। তো সেটা খুবই জরুরি বলে মনে হয়। আরও এক দুটো প্রশ্ন। আমরা সবাই জানি যে আপনার নিজের ইনজুরি থেকে রিকভার হতে অনেকটা সময় লাগছে। তো আমার আপনাকে এটাই প্রশ্ন যে আপনি আবার খেলা শুরু করতে পুরোপুরি তৈরি, না তৈরি নন? দেখো, আমি দিলীপ ট্রফি খেলে এসেছি, আর কি চাই আমার থেকে? বাট যদি ইনজুরির কথা বলা হয়, আপনাকে খুবই পেশেন্ট হতে হবে কিন্তু, যদি আপনাকে আবার গ্রাউন্ডে আসতে হয়। কারণ যখন কার্টিলেজ হয় বা অ্যাকিলিস আপনার অপারেশন হয়, তো ওটা খুব সিরিয়াস ইনজুরি আরকি। আপনার ফোকাস, পেশেন্স, স্ট্রং হওয়াটা খুব প্রয়োজন। তাছাড়াও আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, আমার সঙ্গে যারা ক্রিকেট খেলে, তারা সত্যিই সাপোর্ট করে ব্যাপারটাকে কমপ্লিট করে দেয়। এখন দেখুন, যে কথাটা শামি আপনাদের বলেননি সেটা আমি আপনাদের বলছি। এই সময় মোহাম্মদ শামির ফিটনেস ওর লাইফের বেস্ট ফিটনেস। ওর বডি ফ্যাট লোয়েস্ট। আর এটা অনেকদিন ধরে পরিশ্রম করে উনি বানিয়েছেন আর এখন লুকিয়ে রেখেছেন। লুজ পড়ে এসেছে সেই জন্য। আচ্ছা, আগামী ওয়ার্ল্ড কাপেও কি আমরা শাম্মীর জাদু দেখতে পারবো? দেখুন, আমি তো করার জন্য প্রস্তুত আছি। আমাকে নিতে চাওয়া উচিত, ব্যাস। কিন্তু বাট হোপফুলি যে আমারও সবসময় এটাই ইচ্ছে যে এখন যা কিছু আমার, যেটুকু ক্রিকেট ক্যারিয়ার আছে আর যা লক্ষ্য আমার রয়েছে, সেটা আমি উইদাউট ইনজুরি খেলবো, চেষ্টা তো সেটাই। আর যতদূর ওয়ার্ল্ড কাপের প্রশ্ন, সেটা তো অবশ্যই করব, ভাগ্যে থাকলে সেটা হবে নিশ্চয়ই। আর বাকি ওপরওয়ালার যা ইচ্ছে। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে মোহাম্মদ শামির উপর সওয়াল জবাবের পরের পর্ব। আমার উপর অভিযোগ হয়, আমার মনে হয় যে লাস্টের ৬-৭ বছরে তো এত অভিযোগ কোনো টেররিস্টের ওপরেও করা হয়নি যতটা আমার উপর করা হয়েছে। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা প্রশ্ন করছি, মোকদ্দমা চালাচ্ছি মোহাম্মদ শামির ওপর। আপকে আদালতে পরের অভিযোগ। आपकी আদালতে স্টার ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের জীবনে ঠিক মতন তাল সামলাতে পারেননি। শামি, আপনি ভারতীয় ক্রিকেটের গর্ব। কোটি কোটি মানুষ আপনাকে ভালোবাসে। এখানেও দেখছেন আপনার কত ভক্ত। কিন্তু আপনার ক্যারিয়ারের একদম পিকে 2018-তে আপনি কোচ রবি শাস্ত্রীর কাছে যান আর আপনি বলেন যে ক্রিকেট ছেড়ে দিতে চাই। ব্যাঙ্গালোর এনসি এর কথা, সেই সময় 2015-তে ইনজুরি হয়েছিল, তো তাতে একটু আপ অ্যান্ড ডাউন ইস্যু চলছিল। আমার সামনে এমন সিচুয়েশন ছিল যে আমি 2 কিলোমিটার দৌড়তে পারতাম না। এটা ওয়ার্ম হয়ে যেত, এতেই সোয়েলিং হয়ে যেত। টার্নিংয়ে ডক্টর বারণ করে দিয়েছিল, বলে যে আপনি বেশি টার্নিং করবেন না, যেমন ইয়োতে হয়, মানে ফিটনেস টেস্টে আমি গিয়ে ঘুরে আসি, উনি মানে বারণ করে দিয়েছিলেন। 2 কিলোমিটার আমি দৌড়ই তো সোয়েলিং হয়ে যায়। আফগানিস্তানের টেস্ট ছিল বোধহয় ব্যাঙ্গালোরে।
আমি বলি যে, "বন্ধু এটা কেমন লাইফ? আপনার মানে ক্রিকেটে আমি ইনজুরড হই, তো আপনার ডক্টরের সামনে আমি ট্রিটমেন্ট করছি। আপনি আমায় বলুন বল করতে, আপনি কত ওভার করাবেন? আমাকে দিয়ে বল করিয়ে নিন। যা কিছু হোক, এখন এই টেস্ট আমার হাঁটুর অনুযায়ী হচ্ছে না।" তো একদিন আগে আমি বারণ করে দিই, বলি, "না ডক্টর বারণ করে দিয়েছেন। এগুলো তো আমি করব না। আপনি আমাকে কোনো অন্য টেস্ট দিন। দেখো এখন ইয়ো অপশনই আছে, সেটা তো করতে হবে।" তো বলি, "আমি ক্রিকেট ছেড়ে দেবো তাহলে?" তো সেটা আমি রেগে বলে দিয়েছিলাম আরকি। তো ম্যাচ হয়, ম্যাচের পর আবার ওই দুজন আসে, ভরত অরুণ স্যার আর উনি। তো যে রাগ করো না, আমি জানি তুমি কতটা ভালোবাসো ক্রিকেট। সেই জন্যই তো বলছি আমি। আপনার সেটা বোঝা উচিত যে সবাই একই পেজে আসতে পারে না। যার যেমন সিচুয়েশন তার জন্য কিছু অন্য টেস্ট দিন। তো রাগ শান্ত করো, আর এই টেস্ট ম্যাচ তোমায় খেলতে হবে না। তুমি নিজের ফিটনেস ইমপ্রুভ করো, তারপর তোমার সঙ্গে কথা বলব। তো এরকমভাবে কথা হয়েছিল ওখানে। আরও একটা সময় এসেছিল যেটা ফ্যামিলিতে প্রবলেম এসেছিল। আপনার ওয়াইফও নানা ধরনের অভিযোগ করেন, আপনার ওপর ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করেন, 498 এর কেস করেন, পুলিশে যেতে হয়। আচ্ছা, তাতেও কি মন ভেঙেছিল? দুঃখ তো সবার হয়। বাট এসব লাইফেরই অংশ। কিছু না কিছু শিখিয়েই দেয় লাইফ। কিছু না কিছু মানে লাইফে এমন ঘটে যায় যে হ্যাঁ, মানুষের ভাবার জন্য বাধ্য হয় মানুষ নিজের কাছে। হ্যাঁ, সাহেব যে আমি কি ভুল করেছি লাইফে? আমি মনে করি হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল এইটাই। আর অন্য কাউকে ব্লেম করছি না। হয়তো এটাই ভাগ্য। কিন্তু এই যে যখন আপনি খেলেন তার উপর ফোকাস চাই, মেন্টাল স্ট্রেংথ চাই, তো কিভাবে করেন দুটোর মধ্যে ব্যালেন্স? খুব ডিফিকাল্ট এটা। খুব মানে পিঞ্চ করে দেওয়ার মতো জিনিস আরকি। আর ডিস্টার্ব করে দেওয়ার মতন জিনিস এটা। আর যখন আ এত কম্পিটিটিভ গেম খেলছেন আপনি, তো খুব মুশকিল হয়ে পড়ে ব্যাপারটা। আপনাকে দুদিকে সুইচ করে দেখতে হয়। কোথায় কি চলছে, এদিকে কি চলছে, ওপর থেকে মেন্টাল প্রেশার আপনার গেমেরও থাকে আপনার ওপর। সেমনি আমার মনে আছে সেই সময় আপনি এই ফ্যামিলি ডিসপিউটের রাস্তা আলোচনার মাধ্যমে করতে চেয়েছিলেন, অনেক চেষ্টা করেছিলেন। ট্রাই করেছিলাম। কারণ কেউই চায় না ঘরে অশান্তি হোক, তাই না? কেউই চায় না ঘরে প্রবলেম হোক। স্পেশালি যখন আপনি দেশের জন্য সার্ভিস দিচ্ছেন না? তো এসব আনওয়ান্টেড স্ট্রেস কেউই নিতে চাইবে না। তো চেষ্টা অবশ্যই করেছিলাম। এখন অপর পক্ষের ওপরও নির্ভর করছে যে সে কি চায়, কি চায় না। না করলে ঠিক আছে, পেশেন্স রাখতে হবে আর কি। কারণ আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো পাবলিক ডোমেনে সবকিছু চলে আসে, যে যা খুশি বলতে পারে। আর খুবই খারাপ খারাপ কথা বলা হয়েছিল। স্যার, খারাপ কথা তো বলাই হয়, কিন্তু আজকাল সেসব জিনিসও হয়ে যায় যেটা হয়ইনি। তাতেই সবচেয়ে ভয় লাগে যে কি যে হ্যাঁ, যে জিনিসটা হয়নি সেটাও কাল তো আমি একটা ফটো দেখেছি যে আমি নিজেও জানি না কবে কি হয়েছে। তো এমন জিনিস খুব হচ্ছে। আর যতদূর আমার উপরে অভিযোগ হয়, আমার মনে হয় যে লাস্টের ৬-৭ বছরে তো বোধহয় এতটা অভিযোগ কোনো টেররিস্টের উপরেও করা হয়নি যে আমার উপর করা হয়েছে। তো কিছুই করার নেই এতে আমার। কিন্তু এটা ভালো ব্যাপার যে যে মানুষগুলো আপনাকে জানে, আপনাকে চেনে, আপনার সাথে খেলেছে, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, সবাই পাবলিকলি বলেছে যে শাম্মীর সম্বন্ধে এমন কোনো রকম কথা, ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো অপরাধের, এটা সত্যি হতে পারে না। স্যার, আমার বাড়িতে স্পেশালি মেয়েদের তো আমার মনে হয় ছেলেদের থেকে বেশি আদর দেওয়া হয় আরকি, হ্যাঁ, যখন বাচ্চার জন্ম হয় পরিবারে। তো আমার মনে হয় না যে ছেলেও জন্মেছে আমাদের পরিবারে, কিন্তু মেয়েদের যখন জন্ম হয় আমাদের ঘরে, তখন আলাদাই একটা আনন্দ হয়। আমাদের ঘরে এমন কখনো হয়নি যে হ্যাঁ, কখনো কারোর উপর অত্যাচার হয়েছে। আজ পর্যন্ত হয় না। আমি কখনো দেখিনি বাবাকে, দাদুকে, কাউকেই বকতে দেখেছি অন্য কাউকে ঘরে, বা কষ্ট দিতেও দেখেছি। আমাদের ঘরে হয় না এসব। বাট ঠিক আছে, এটাও ভাগ্য, মেনে নিচ্ছি। যা হবার হবে। ঠিক আছে, এটাই মেনে চলি এখন এইসব কিছু। কিন্তু এতে আপনি খুব দুঃখ পেয়েছিলেন, আর এর জন্যই আপনি আত্মহত্যার কথাও ভাবেন। খুব ডিফিকাল্ট টাইম ছিল। কখনো কোনো মানে রেসপন্সিবিলিটি তো ছিলই না। কারণ যতদিন বাবা জীবিত ছিলেন তখন ততদিন আমাদের ৩ ভাইয়ের কিছুই জানা ছিল না। ইভেন কোন ব্যাংকে অ্যাকাউন্ট সেটাও জানতাম না। তো
হঠাৎ এইসব ঘটে যাওয়া, এসব জিনিস খুবই ডিফিকাল্ট ছিল আর কি। বুঝতে পারছিলাম না যে এমন ভিলেন হয়ে গেছিলাম যে কিছু বুঝতে পারছি না কি হয়েছেটা কি? ঠিক আছে, হয়তো কিছু হয়েছে কিন্তু ধন্যবাদ উপরওয়ালাকে যে সবাই আমার পাশেই ছিল, ফ্যামিলি সঙ্গে ছিল, বন্ধুরা সঙ্গ দিয়েছিল। আর অবশেষে সেই বিপত্তি কেটেছে। ভেবেছিলাম ঠিকই, পারিনি, ধন্যবাদ। না হলে সব ওয়ার্ল্ড কাপ মিস হয়ে যেত আর কি। ফ্যামিলি যা আর হয় বন্ধুরা ভালোই বলে হয়। যে আমরা যতটা স্বামীকে চিনি ও যা ভাবে তা করে দেখায়, সেই জন্য একটা ভয় তো ছিলই। এটা তো ঠিক যে যদি আমার জেদ চাপে তো আর পিছু হটি না আমি। আমাকে করতেই হবে। এই গেমের জন্য গেম নিয়েও এটাই হয়। যদি আমার মনে হয় আমাকে এটা করতে হবে, তো আমি করবই। কারণ আমি এরকম জেদি টাইপেরই, বাট কারোর ক্ষতি করব না। এটা আমি সবসময় চেষ্টা করি। যদি আমার মানে রাগও হয় কখনো তো একলা চলে যাই আমি। ফ্যামিলিও আসে না ওপরে। আমি সবসময় মানে যেখানেই থাকি আমার ঘর সবসময় ওপরে থাকে। যাতে মানুষকে অন্য ফ্লোরে যেতে হয় আরকি। তো সবাই বুঝে যায় যে স্বামী যখন ওপরে আছে মানে এখন না যাওয়াই ভালো। তো প্রাইভেসিও পাওয়া যায়, শান্তিও পাওয়া যায়। আর নিজের জন্য অনেকটা সুবিধে হয়। আমি চেষ্টা করি ফ্যামিলির সঙ্গে থাকবো, সবসময় টাইম স্পেন্ড করব। এখন বাবা তো নেই, মায়ের সাথে থাকবো এইসব ব্যাস। তো এই যে নেগেটিভ সিচুয়েশন ছিল, এটাকে পজিটিভ কিভাবে বানালেন? সব এনারাই বানিয়েছেন ভাই। তো কারণ কারণ যখন ওই থট এসেছিল মাথায় যে এটাই টাইম আমার লাইফ এন্ড করার, এই ভাবনাটাও এসেছিল আরে না, না বন্ধু, যে জিনিসটা আমাকে নাম দিয়েছে, যে জিনিসের জন্য মিডিয়া এত পেছনে পড়ে রয়েছে, সেটাকেই ছেড়ে দেব আর ঝাঁপ দেব, হ্যাঁ? ওই থট, ওই ভালোবাসা ওটাই মাথায় এসেছিল। ভাবি যে চলো বন্ধু এসব ছাড়ো, গেমে লেগে যাই আবার। কারণ দেখুন, আমি এই সব ব্যাপারগুলো স্টাডি করেছি, প্যাটার্ন দেখেছি। যখন আপনি সাকসেসফুল হতে থাকেন, যখন ভালো পারফরম্যান্স করা শুরু করেন, সেই সময় ফেসবুকে বা টুইটারে কোনো এমন কথা বলা হয় যাতে আপনার মন ভেঙে হ্যাঁ, যায়। ভালোবাসা এরকমই হয়। কোনো ব্যাপার নয়। হয় সবসময় আরকি আমার সাথে। এখন তো অভ্যেস হয়ে গেছে আরকি। এখন লোকে বলে যে বিহেভিয়ার আমার পাল্টে গেছে, বাট অভ্যেস হয়ে গেছে। যখন কোনো বড় ইভেন্ট হবে, যখন ভালো পারফর্ম করতে থাকবো অথবা কোনো ভালো কিছু করতে যাবো, তখন ওখানে পিন পয়েন্ট হওয়াটা খুব জরুরি। তো এখন মেন্টালি প্রিপেয়ার্ড থাকি। হ্যাঁ, যে মেন্টালি এই মেন্টালিটিটা সেট হয়ে গেছে আমার এগেইনস্ট এ, হ্যাঁ, এটা ক্রিয়েট করতে হবে তো I don't care about them। এবার কি করে নেবে? আমার এই লক্ষ্যে ফোকাস রাখতেই হবে আমায়। আমার এই যে গেম আছে ওখানেই থাকতে হবে আমাকে। তো কিছু নয়। যা ইন্ডিয়ান ল করবে তার জন্য আমি প্রস্তুত। দেখুন, 2023-এর যে পারফরম্যান্স নিয়ে আপনি কথা বলছিলেন, আপনি যেমন চাইছিলেন তেমন বল পড়ছিল, যত উইকেট চাইছিলেন তেমন পাচ্ছিলেন। আর পুরো পৃথিবী দেখছিল মোহাম্মদ শামিকে, মনে হচ্ছিল একদম পিকে আছেন। একদিক থেকে অ্যাডমিরেশনের, প্রেমের, সম্মানের। এই সময় আপনার ওয়াইফ সোশ্যাল মিডিয়াতে লেখেন যে, "আমি ক্রিকেট পছন্দ করি না, শামির মেয়ে ক্রিকেট পছন্দ করে না।" এসব কথায় মন ভেঙে যায় না? এসব বললে পৃথিবী পাল্টে যায় না। আপনি সোশ্যাল মিডিয়াতেই আপনি দেখে থাকবেন, মেয়ের যতদূর ক্রিকেট পছন্দ, মেয়ে যখন ৭-৮ মাসের ছিল তখন থেকে টিভি দেখত ও। ক্রিকেট দেখত। ও জানে ক্রিকেট কাকে বলে। কারুর কথায় কিছু বদলে যায় না, কারুর বলাতে কেউ ভিলেন হয়ে যায় না। সবসময় আমি যেটা মনে করি, সবসময় তো আমি এই চেষ্টা করে যাচ্ছি, যতটা ফাইট করতে পারো করে নাও লাইফে। একদিন তো চোখ বন্ধই হয়ে যাবে আর সবকিছু এখানেই রয়ে যাবে। যা এখন করে চলেছি। দর্শকের একটা দুটো প্রশ্ন নিতে পারি? হ্যাঁ। আপনার বন্ধুরা, আপনার ফ্যান্স সবাই চায় যে আপনি আরেকবার বিয়ে করুন। তো আপনি কি ভাবছেন এ ব্যাপারে? সব মানুষ বিয়ে করে, ফ্যামিলি বানায়, টাকা উপার্জন করে, সব একটা স্যাটিসফ্যাকশন মানুষের। আমি সবসময় এটাই ভাবি যে, বন্ধু দেখো লোকের বিয়ে হয়,
আমার হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে আমার, টাকা চাই ওটাও দিয়েই যাচ্ছে ওপরওয়ালা। এখনো পর্যন্ত এখন জীবনে একটাই জিনিস থাকে, হ্যাপিনেস, যেটা আপনার ফ্যামিলি আপনাকে দিতে পারে। যে আপনাকে জন্ম দিয়েছেন তার চেয়ে বেশি খুশি আর কেউ দিতে পারে না। স্বামী, পার্সোনাল লাইফের পুরো মামলা যত ডিগনিটির সঙ্গে আপনি হ্যান্ডেল করেছেন আর যেভাবে আপনার ক্রিকেটার্স বন্ধুরা আপনার পাশে দাঁড়িয়েছেন সেটা সত্যি একদম প্রশংসনীয়। আর আমি প্রশংসা করব যে আপনি এই পুরো ব্যাপারটা খুব শালীনতার সঙ্গে হ্যান্ডেল করেছেন। একটা দুটো প্রশ্ন আরো শুনে নেব। সোশ্যাল মিডিয়ায় আপনার উপর অনেক মিম বানানো হয়েছে, বিশেষ করে এই ওয়ার্ল্ড কাপের পরে আর কি। মিমস নিয়ে যে কথা বলার, আমি এইটুকুই বলবো, এতে মিমসকে আমি খুব এনজয় করি। আর এমনভাবে এনজয় করি যে কিছু লোকের তাতে ঈর্ষা অবশ্যই হয়, কিন্তু কেউ যদি আমার কারণে হাসার সুযোগ পায় তো হেসে নিক না। এইভাবেই ওটা, মানে এই ব্যাপারটা এনজয় করি ভাবেই। আমার কারণ হলেও যদি আপনি সুযোগ পান অন্য কোনো দেশের হয়ে খেলতে, তাহলে আপনি কোন দেশের হয়ে খেলতে চাইবেন? আমি কি পাগল নাকি? এসব কি বলছো? বা আমরা নাম্বার 1 টিম, কিন্তু যদি আপনি নাম্বার 2 টিমকে দেখতে চান তাহলে কে নাম্বার 2 টিম বলে আপনার মনে হয়? যতটা ব্লাডে পাওয়ার আছে আমার সব এখানেই খরচ করে যাব, এরপরে বাড়ি। খেলা ছাড়া রিটায়ারমেন্ট প্ল্যানের আপনি কারোর সঙ্গে ডিসকাস করেছেন? কেন করব, সব ভালোই তো চলছে। স্বামী, ফাইনাল প্রশ্ন আপনাকে করতে চাই। इतना जो मुस्कुरा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो? आय हाय। ওই গাম বা দুঃখটা হয়তো আপনাদেরও পছন্দ হবে। সেটা হলো একবার ওয়ার্ল্ড কাপ জেতা, ব্যাস ওটাই হয়ে যাক। স্বামী, আপনাকে সব ধরনের প্রশ্ন করেছি, আপনার লাইফ নিয়ে, আপনার বোলিং নিয়ে, আপনার বন্ধু নিয়ে, আপনার জীবন নিয়ে। আপনি কোনো প্রশ্ন ডাক করেননি, কোনো বাউন্সার দেননি, সব প্রশ্নের একদম সোজা সোজা জবাব দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ রিটায়ার্ড আম্পায়ার অনিল চৌধুরী রায়দান আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আজ আমাদের মোকদ্দমা চলেছে সুপারস্টার ক্রিকেটার মোহাম্মদ শামির ওপর। এখন সময় আপকে আদালতে আজকের জাজ অনিল চৌধুরী রায়দানের। স্বামীকে আপনি অনেক কিছু প্রশ্ন করেছেন আর উনি খুব শান্তশিষ্ট থেকেই জবাব দিয়েছেন। উনি গ্রাউন্ডে এতটা শান্ত নন, খুবই অ্যাগ্রেসিভ, কিন্তু ব্যবহারে খুবই নম্র। উনি খুব টার্গেটেড থাকেন, সবসময় ফোকাস থাকেন, ফালতু জিনিস শোনেন আর ভুলে যান। আজ কোনো নো বল করেননি, এমন করেনও যদিও। তো আমার হিসেবে অনেক কিছু জিনিস কাজের কথা বলেছেন, খুবই টিমম্যান উনি। আমার মনে হয় ফাস্ট বোলিং ক্রিকেটে হলো সবচেয়ে কঠিন কাজ। আর বাকি সব জিনিসও নিজের জায়গায়, কিন্তু ফাস্ট বোলিংয়ে সবসময় এতে এনার্জি চাই আর ইচ্ছে চাই। ফিটনেস ওনার খুব ভালো মনে হচ্ছে এখন, আমি ওনাকে আগেও দেখেছি। আর ভারতের জন্য ইনি এমন এক বোলার যার মধ্যে সিমও আছে। আর যে পেস এনার কম বলা হচ্ছে সেটা কম মনে হয়, 140-র আশেপাশে ইনি বল করেন। 140 খুব ভালো পেস মনে করা হয় ক্রিকেটে। আর এনার যে সীমা সুইং আছে, দুটোই খুব প্রশংসার যোগ্য। খুব ভালো জবাব আপনি দিয়েছেন। আর আমার হিসেবে ওনাকে সমস্ত অভিযোগ থেকে খারিজ করে দেওয়া হোক। আর আমি চাইবো আপনি যেন ফিট থাকুন আর নো বল নয়। আর আমার মনে আছে এক ম্যাচে নো বলে রাসেলকে বোল্ড করেন আর ওনার টিম হেরে গেছিল আর কে জিতে গেছিল। ওয়েল ডান। ওটা আমার দোষ নয়। হ্যাঁ, কিছু বলতে চাইছেন, শুনুন। এক মিনিট গেছে, 1 মিনিট। ডিআরএস ওটা আমার নো বল ছিল না, ওটা ফিল্ডিং এর নো বল। ভালোই মনে আছে, আমার নো বল ছিল না। সারা জীবনে আমি বোধহয় একটা বা দুটো নো বল করেছি। ও সার্কেলে একজন ফিল্ডার কম রেখেছিল, ঠিক আছে। হ্যাঁ, ওটা আমার নো বল ছিল না, এটা আমি খারিজ করছি। আমাদের প্রার্থনা এই যে মোহাম্মদ শামির ফিটনেস এমনই চমৎকার থাকুক, উনি পুরো এনার্জির সঙ্গে খেলতে থাকুন,
দেশের নাম উজ্জ্বল করুন, একবার আবার ভারতের হয়ে ওয়ার্ল্ড কাপ নিয়ে আসুন। ওর এই স্বপ্ন পূরণ হোক, এই বিশ্বাসের সাথে আজকের শো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।